বিয়েবাড়ির গমগমে পরিবেশ। বাড়ি ভর্তি মানুষজন, ছোট বাচ্চারা ছোটাছুটি করছে। বড়রা যথারীতি নানা দিকে সামলাতে ব্যস্ত। চৌধুরী বাড়ির সকলে তৈরি। আধ ঘন্টার মধ্যে রওনা দেবে বরযাত্রী নিয়ে। 4 ঘন্টার পথ। সকাল গড়িয়ে বিকেলবেলা হতে বের হতে হচ্ছে। বাড়িতে অয়ন ঘর সাজানো, লোকজন চলে এসেছে সকাল সকাল। আকাশ ব্যস্ত পায়ে সবার আগে নামলো নিচে। বাবা চাচাদের সাথে সব আয়োজনে তদারকি করছে সে। আগামীকাল বউভাতের আয়োজনে এ ঘর বাড়ি সুন্দর মতো প্যান্ডেল হচ্ছে। শুরুতে কমিউনিটি সেন্টারের কথা ভাবলেও আকাশের দাদা দাদির কথায় শেষ পর্যন্ত বাড়ির আয়োজন করা হচ্ছে সব কিছু। আকাশ বাবার সাথে কথা বলে ছুটলো আরাবকে খুঁজতে। ছেলেটাকে আরও কিছু ফুলের অর্ডার করতে বলেছিল, করেছে কিনা বুঝতে পারছে না। ফুলগুলো এখনও এসে পৌঁছায়নি। দরজার দিকে পা পড়তেই পিছন দিক থেকে ডাক পড়ল। অপু এসে দাঁড়ালো পিছনে। আকাশ বিরক্ত মুখে ঘুরে তাকালো, তাড়া দিয়ে বলল, কি বলতে চায় বলে ফেল, জলদি বলো, কাজ আছে। অপুর হাতে একটা লিস্ট কাপা হাতে বাড়িয়ে দিল আকাশের দিকে। আকাশ হাতে নিল সেটা। ফুলের লিস্ট? কি কি ফুল আনতে হবে? আরও সেসব? এসবের অর্ডার তো আগেই দেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ আগে আরশি এসে দিয়েছিল তাকে। তখনই আরাব তাকে বলেছে অর্ডার করতে। নতুন করে আবার দরকার নাকি? চোখ মুখ কুঁচকে বলল, আরও লাগবে? আরশি তো তখন একটা লিস্ট দিল। এটা সেটা না। অপু কাঁচুমুচু মুখ করলো মুখটা। মিন মিন গলা বলল, ও দিয়েছে আরশি, তাহলে তো ঠিকই আছে। জলদি লাগতো, ভাবলাম জানিয়েছি কি না বাসর ঘরের জন্য এনে দিতে বলছেন ওনারা, খোঁজ নিচ্ছে, এসে যাবে। আকাশ পা বাড়ল দরজার দিকে। সদর দরজা অব্দি যেতে চোখ পড়ল মিনি ট্রাকে করে ফুল নিয়ে আসছে আরাব। মূলত ফুলের অর্ডারের দিকটা আরাবকে দেওয়া হয়েছিল। বাচ্চা ছেলে, পুরো বাড়ি বাসর ঘর সব সাজানো, কত ফুল দরকার হিসাব করে বুঝে উঠতে পারেনি। ডেকোরেশনের লোকেরা সাজাবার সময় কম পড়ায় এখন আবার নতুন করে আনা আর কি। আরাব নেমে এলো। ডেকোরেশনের লোকজন সহ সব নামলো ধীরে সুস্থে। আকাশ দাঁড়িয়ে ইশারা করলো ভিতরে নিয়ে যেতে। আরাব কাচুমাচু করে এসে দাঁড়ালো ভাইয়ের সামনে। সরি ছোটদা ভাই, আমার জন্য। আকাশ হাঁটলো, চাপড়ে দিল ভাইয়ের বাহুতে। প্যান্ডেলের দিকে হাঁটতে হাঁটতে ইশারা করে বলল, দায়িত্ব নিয়ে এসেছিস সবে সবে, টুকটাক ভুল হতে পারে, ইটস ওকে। আরাব খুশি হলো। বড় ভাইয়ের বিয়ে, সে এখন যথেষ্ট বড় হচ্ছে, ভার্সিটি শুরু করলো। এসব ছোটোখাটো দায়িত্ব না নিলে চলবে নাকি? এদিককার সব দিক গুছিয়ে একে একে তৈরি হয়ে গেল দ্রুত। বের হওয়া হবে এখনই। ওদিকে শিয়াদের বাড়িতে কল করে জানিয়ে দেওয়া হয়েছে বরযাত্রী বেরোচ্ছে। অয়ন শেরওয়ানি পরে ফিটফাট হয়ে নামলো নিচে। গুরুজনদের সালাম করে মা চাচিদের থেকে বিদায় নিয়ে এসে বসলো গাড়িতে। বরের গাড়ি আকাশ ড্রাইভ করবে, সাথে রাতুল, রাকিব, আরাব, আরশি, এরিন, আয়াত আর অপু। বাকিরা আর বাদ বাকি গাড়িগুলোতে। গাড়ি চলতে হাঁপ ছাড়ল সকলে। আজ বেশ গরম পড়ছে। আকাশ ভাইয়ের দিকে তাকালো। সামনে থেকে পানির বোতল হাতে দিয়ে সামনে মনোযোগ দৃষ্টি রাখলো। সমস্যা হচ্ছে কোনো? অল গুড হলেই ভালো। যাচ্ছ বিয়ে করতে, নড়েবড়ে শরীর নিয়ে গেলে বোনটা আমার কিনা কষ্ট পাবে। আমাকে এত উইক মনে হয় করে লাভ নেই আকাশ চৌধুরী। পিছন থেকে রাতুল ফিচে আসলো, ভাই নার্ভাস হবে না, প্রথমবার এতটুকু কাঁপাকাঁপি নর্মাল, কিন্তু বেশি কাঁপবেন না কিন্তু। মানে চোখে পড়বে এমন জোরসোরে কাঁপা চলবে না, এসব মেয়েদের কারবার। কাঁপবে আপনার বউ, সেই জায়গায় উল্টো হলে তা মান সম্মানের বিষয়। শব্দ করে হাসলো পিছনে বসা সকলে। এরিন এক দৃষ্টিতে তাকিয়েছে রাতুলের দিকে, মিটি মিটি হাসছে। বুকের বাঁ পাশটায় ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে। এটা আর নতুন কে? রাতুল ভাইকে দেখলে বরাবরই এমন হয় তার। মিষ্টি হেসে মাথা রাখলো আরশির কাঁধে। অয়ন সামনে থেকে মোটেও রাগলো না রাতুলের কথায়। সে তো আর আকাশ নয়, সে কথায় কথায় ধমকে উঠবে। বরাবরের ভাইয়ের বন্ধুদের সাথে কুল সে। রাতুলের গলার সাথে তাল মিলিয়ে বলল, সেটাই, পাশে থাকিস তোরা। কাঁপাকাঁপি মাত্রা ভুলবশত বেড়ে গেলে চেপে ধরে থাকবি। আকাশ অদেখা হাসলো সবার কথার ধরনে। শব্দ করে বেজে উঠল ফোনটা। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে পকেটে গেল, বের করলো ফোনটা। হাসি ফুটলো মুখে। প্রিয়া। মেয়েটা অস্থির হয়ে যাচ্ছে, কলের পর কল করে যাচ্ছে। সে ওদিকে অস্থির হয়ে নেই।
আছে তো, সেই 5 দিন আগে দেখা হয়েছিল, ছুঁয়ে আদর করতে পেরেছিল। এই 5 দিন হলো মেয়েটাকে জড়িয়ে ধরতে পারছে না। ইস, কী যে অসহ্যকর অনুভূতি। মেয়েটাকে কাছে না পাওয়া ফোনটা রিসিভ করলো, তবে মনের ভাব প্রকাশ হতে দিল না। গম্ভীর করে বলে, ড্রাইভিং করছি বলে ফেলো। প্রিয়া আহত হলো। এ আবার কি কথা টোন? কেমন রুক্ষ রুক্ষ নরম গলে বলল, কত দূর? আসছি তো, একটু সময় লাগবে। হেলিকপ্টার আনতেই পারতাম। তোমার বাবার ল্যান্ডিং স্পেস থাকলে খালি খ্যাটখ্যাট করতা। এতদিন পর আসছেন, নরম সরম হয়তো কথা বলতে পারেন। আকাশ মনে মনে হাসছে। যত দূরে দূরে রেখে কাছে টানবে, ততই না পাওয়ার শান্তি মেলে। এই যেমন এখন আকাশ ফোন কেটে দিবে, মেয়েটা কয়েক ঘন্টা চাতক পাখির মতো অপেক্ষা করবে। আকাশের কাছে যাওয়া মান অভিমান কথাগুলো ঠেলে দিয়ে তীব্র অধিকার দেখাবে। এই জিনিসটা ভীষণ এনজয় করে আকাশ। তাছাড়া লজ্জায় মরিমরি অবস্থা। একমাত্র রেগে গেলেই আগ বাড়িয়ে বড় মানুষের মতো করে মেয়েটা। আজকাল রাগাতে তাই বেশ ভালো লাগে। আকাশের কণ্ঠ নরম করে এলো না মোটেও, বরং আরও কি একটু কঠিন করে বলল, ড্রাইভ করছি বললাম তো, এখন এত গল্প করা যায়? আসছি তো, ততক্ষণ ধৈর্য ধরো। প্রিয়া বেশ আহত হলো আকাশের এবারে কথায়। খট করে কেটে দিল ফোনটা। আকাশ ফোন স্ক্রিনে তাকিয়ে বাঁকা হাসলো। গিয়ে সর্বপ্রথম দেখবে মেয়েটা তাকে ইগনোর করেছে। আকাশ একই কাজ করবে। তার নিচ থেকে এসে রাগ দেখিয়ে আকাশকে বকাঝকা করবে। কেমন বিবাহিত বিবাহিত ফিল হয় তখন। আকাশের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে চোখ বাঁকা অয়ন, কে? তোমার বোন? ধমকালি কেন? ভালো লাগে? কষ্ট দিতে ভালো লাগে? একটু একটু কষ্ট দিতে, তারপর যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত তৈরি করা যায়, ক্ষতি কী? ভাইয়ের দিকে তাকিয়ে চোখ টিপল আকাশ। অয়ন নিজে হাসলো। সৌমি আকাশের কটেজে এসে পৌঁছেছে কাল রাত 3:30টার দিকে। কটেজে তখন রিয়ান একদম একা। বলা যায় কটেজের আশেপাশেগুলোর মধ্যেও তাই। অয়নের বিয়ে উপলক্ষে বন্ধ রাখা হয়েছে কাজ। বেলা 12টা। জানলা ভেদ করে আলো এসে লাগলো চোখে মুখে। চোখ মুখ কুঁচকে উঠল সৌমি। বাড়ির অভ্যাসগত রিমোট খুঁজলো, পর্দা গুলো টেনে দিতে পেল না। হুশ হতে আবিষ্কার করলো অন্য এক জায়গায়। মনে পড়ছে কাল রাতে এসেছে চট্টগ্রামের। নগ্ন শরীরে চাদরটা টেনে নিল খানিকটা। পাশ ফিরে খুঁজলো রিয়ানকে। বিছানায় শূন্য। বাথরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো রিয়ান। বিছানার দিকে তাকালো না। আলমারি থেকে শার্ট বের পড়ে যাচ্ছে। বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে তাকিয়ে রইল সেদিকে। মরীচিকার পিছনে ছোটা একটা নেশা কি হতেই পারে? আমরা যে জিনিসটা পাই না জীবনে, সেই জিনিসের প্রতি আকাশচুম্বী ইচ্ছে থাকে, জেদ কাজ করে। অয়নকে সে ভালোবাসেনি কখনো, এটা সে নিজে জানতো। তবে বাবা চাইতো অয়ন আর তার বিয়েটা। ব্যাচমেট ছিল সে আকাশের। আকাশের প্রতি টান শুরুর দিন থেকেই। তবে বিদেশে বড় হয়, পাশ্চিমাত্য সংস্কৃতির সংস্পর্শে থেকে বাঙালি আর 10টা নারীর মতো হওয়া ওঠে নাই তার। মা মারা যায় একদম ছোট বয়সে। বাবাকে ছোটবেলা থেকে দেখতো উগ্রভাবে চলাফেরা করতে। সৌমির মা মারা যাওয়ার পর তার বাবা বিয়ে করেনি, তবে বাড়িতে অঢেল মহিলার যাতায়াত দেখে অভ্যস্ত ছিল। বলতে গেলে সে বড় হওয়ার পর থেকে একই ধরনের জীবনযাপনে বাধা দেয়নি তার বাবা। ক্লাব, পার্টি, মদ এসবে জীবন পূর্ণ ছিল। তবে আকাশকে দেখার পর মনে হয়েছিল, বাঙালি মেয়ে এদেশে বড় হলে ধর্মকর্ম মানলে, 5টা সাধারণ মেয়ের মতো চললে, ছেলেটা মানলেও মানতে পারে। তবে সেটা হয়নি। সময়ের জাতাকলে নিজেকে বিলিয়েছে বাজের সঙ্গে। চোখ বুজল সৌমি। রিয়ানের দিকে থেকে চোখ সরাতে ছেলেটার দিকে কখনো তাকায়নি ভালো করে। শরীরের চাহিদা মেটাতে কাছে আসা বারবার। শুরুর বিষয়টা অ্যাক্সিডেন্ট হলে পরবর্তীতে কেমন অভ্যাসের রূপ নিয়েছে। রিয়ান তৈরি হলো, মানিব্যাগটা পকেটে গুছিল। বিছানায় এলোমেলো হয়ে সৌমির দিকে সেভাবে তাকালো না। আমি শিয়াদের বাড়ি যাচ্ছি, বরযাত্রী রওনা আছে, তোমার যাওয়ার দরকার নেই, অযথা ঝামেলা। সৌমি মাথা নাড়ল, 2 হাতের ইশারা করলো রিয়ানকে পাশে বসতে। রিয়ান বসল না। আবেদনময়ী ডাক উপেক্ষা করে গম্ভীর করে বলল, আমি অন্য সব নারীর সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে চাই সৌমি। আমার ধৈর্যের বাঁধ প্রতিবার ভাঙবে না দয়া করে। সৌমি শব্দ করে হেসে পড়ল। হাত দিয়ে চেপে ধরে রাখা চাদরটা খানিক আলগা করল। রিয়ানের চোখের সামনে ভেসে উঠল কাঁপল পুরুষ সত্তা। সৌমি ঠোঁট উল্টে ব্যঙ্গ করল রিয়ানকে, কেমন পুরুষ তুমি? নারী দেখলে শরীর নড়েচড়ে ওঠে, এতটুকু নিয়ন্ত্রণ নেই? শুনেছি সত্যিকারের পুরুষ মানুষ নিজের নারী ছাড়া অন্য কারোর সামনে টলে না। তোমার বিষয়ে আশায় অন্যরকম কিন্তু। রিয়ান বিরক্ত হলো। গত রাতে হুট করে সৌমি এসে হাজির।
দরজা খুলে দিতে সোজা হয়েছে তার রুমে। সম্ভবত হালকা ড্রিঙ্ক করেছিল। অবশ্য সজ্ঞানে থাকলে ওরকম সিডিউস করার চেষ্টা মগ্ন হয়ে থাকে। মেয়েটা আগুনের মতো কাছে এলে ঝলসাতে তৈরি। গত রাতে সেটা ব্যতিক্রম হয়নি। তবে এই মুহূর্তে সমীর কথায় অসহ্য লাগলো তার। প্রিয়ার মুখটা ভাসল চোখের সামনে। মেয়েটা সমুদ্রের মতো শীতল করে তাকে শান্তি দেয়। ওর কথা মনে করলে উথাল পাতাল মন এক নিমিষে ঘরে। একটা মেয়ে হয়ে তুমি যখন নিজেকে বিলিয়ে দিতে দুবার ভাববে না, তেমন মেয়ে ফায়দা লুটায় যায়। ডু ইউ ওয়ান্ট টু এনজয় ইট অ্যাগেন? সমীর উন্মুখ দিকে এগিয়ে দীর্ঘশ্বাস ফেলে রিয়ান দ্রুত পায়ে ঘর থেকে বের হতে বলল, নিজের মতো এনজয় করে দিনটা। ডু ইউ ইট ইয়োরসেলফ। সমীর বাঁকা আসলো, নিচে আরাম করে শুয়ে পড়ল বিছানায়। শরীরটা খুব ক্লান্ত, অত জার্নি করে এসে ঘুমিয়েছে ঘন্টাখানেক। লম্বা ঘুম দরকার। ততক্ষণে অয়নশিয়াটার বিয়ে হতে থাক। আকাশ বিয়েটা না হয় ঘুম থেকে উঠে দেখবে। বরযাত্রী রওনা দিয়েছে সোনার পথ থেকে। ব্যস্ততার মাত্রা বেড়েছে শিয়াদের বাড়িতে। যদিও আনিসুল শর্মার কোনো চিন্তা করতে হচ্ছে না। আকাশ এদিকটায় সব লোকজন ঠিক করে দিয়ে গেছে আগে। তাছাড়া গতকাল রেদওয়ান এসেছেন, অয়নের ম্যানেজার হাসান তো আছে বাড়িতে, রিমি, বাবা মা, রাকা, তুষি, শিয়ার অফিসের আরও কিছু স্টাফ সবাই মিলে ভিতরের দিক সামলাছে। বাগানে আয়োজন করা আছে সবার জন্য। শিয়াকে পার্লার থেকে লোক এসে সাজানো গেছে। সাজানো শুরু হয়ে গিয়েছে এর মধ্যে। রাকা, তুষি নিচে রেণুকা রহমানের সাথে কাজ করে সবাই উপরে গেছে। রেণুকাও পাঠিয়েছে। মেয়েগুলো তো শখ আহ্লাদ হয় নাকি, সারাক্ষণ তাকে কাজে হেল্প করতে ব্যস্ত। সে ঘরে ভিড় কমছে। কোণে সাজানো বিধায় সবাই নিচে যেতে বলা হয়েছে। প্রিয়া রিমিকে সাজাচ্ছে। রাকা, তুষি এক এক করে শাওয়ার নিয়ে এসে সাজতে বসবে। বরযাত্রী বাড়িতে এসে পৌঁছালে তখন ঘড়ির কাঁটা বিকেল 4:30। রাস্তায় জ্যাম কাটিয়ে আসতে আসতে বেশ সময় লেগেছে। তাদের আসন দিতে ব্যস্ত হয়ে আছেন আনিসুল সাহেব। গেট অবধি অয়নরা আসতে হৈ হৈ করে গেট আটকানো হলো। বড়দের পাশ দিয়ে নিয়ে গিয়ে ভেতরে গেলেন রিমির বাবা। ছোটদের মজা ও আনন্দ করুক, ভিড় ঠেলে সামনে আসার জায়গা দেওয়া হলো প্রিয়াকে। পিছনে পিছনে দেখা গেল রিমিকে। রাকা, তুষে হাসছে, আরও অনেক মেয়েরা, সবাই শিয়া প্রিয়ার ফ্রেন্ড, প্রতিবেশী। আকাশ পলকহীন তাকিয়ে রইল। প্রিয়া হালকা পিঙ্কিশ একটা লেহেঙ্গা পরা, লম্বা চুলগুলো সাথে সিদ্ধি করে খুলে রাখা, ছোট্ট একটা টিকলি ঝুলে আছে সেখানে। পাতলা ঠোঁটে ফুটে উঠছে পিঙ্ক কালার লিপস্টিক। আকাশ চোখে সানগ্লাসটা ঠিক করলো, বুকটা ধক করে উঠল। প্রিয়া কিন্তু যথারীতি আকাশকে দেখেও দেখল না। সোজা হয়ে দাঁড়ালো অয়নের সামনে। বরকে মিষ্টিমুখ করিয়ে মুখ ভার করে বলে, টাকা না দিলে নট অ্যালাউড দুলা ভাই। অয়ন হাসলো। পিছন দিক থেকে তীব্র প্রতিবাদ করলো রাতুল, রাখি, সব বাকিরা। আর সে এরিন। অয়ন আকাশের পাশ ঘেঁষে দাঁড়ালো, হাসি হাসি মুখ করে বলল, এরকম আনন্দ বিয়েতে হয় জানা ছিল না তাদের। পরিবারের প্রথম বিয়ে, তাছাড়া এত ক্লোজ কারো বিয়ে এর আগে পরিবারে হয়নি। হলেও পরে নর্মাল দাওয়াত অ্যাটেন্ড করেছে। সুতরাং এই ধরনের মজা আনন্দ তাদের জন্য বেশ নতুন। রাতুল রিমিকে এক নজর দেখল। মেয়েটা সুন্দর সেজেছে, তবে তার দিকে তাকাচ্ছে না, সম্ভবত লজ্জায়। প্রিয়াকে উদ্দেশ্য করে বলে, কিসের টাকা? ভাই বিয়ে করাতে এসেছি, বিয়ে করিয়ে নিয়ে যাব। মাঝখানে দান খয়রাত করতে হবে তা তো জানা ছিল না। সেটা আপনারা যা ইচ্ছে বলতে পারেন। ঢুকতে দিচ্ছে না ব্যাস। চৌধুরীদের মন বড় না হলে বাড়ির মেয়ে দেবো না। কিপ্টের সংসার থোড়াই করবে আমার বোন। এই লোক নিজের একমাত্র শালীর খুশির জন্য পকেট থেকে কিছু খসাতে পারে না। দরকার নেই তেমন দুলাভাই। অয়ন আবার লম্বা হাসি দিল, ফিচেল গলা বলল, শালীকে খুশি করতে আমার ছোট ভাইটাকে তোফা হিসেবে দিলে চলবে? আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে চোখ রাঙালো। আশেপাশে প্রচুর মানুষজন, অযথা কথা বলবে। যেহেতু বিয়েটা এখনো হয়নি, কি দরকার কথা বাড়িয়ে? ভালোবাসা গোপনে সুন্দর। প্রিয়া মুখ ভাঙালো আকাশের দিকে এক পলক তাকিয়ে। বাঁকা গলা বলল, চলবে না। রসকাসীন মানুষ প্রিয়ার জন্য নয়। আকাশ স্তব্ধ চোখে তাকালো প্রিয়ার দিকে। প্রিয়ার দৃষ্টি সুন্দর মতো এড়িয়ে গিয়ে হাত নাড়িয়ে বলল, অন্য অপশান। এক নজর ভাইয়ের দিকে তাকিয়ে পিছনে নিজের বন্ধুদের দিকে তাকাতেই আকাশ কটমট করে তাকালো ভাইয়ের দিকে। মেজাজ খারাপ হচ্ছে তার এখন। এত এত ছেলে মানুষ সকলে হা করে তাকিয়েছে বিয়ের দিকে। মেয়েটা বেয়াক্কেল, এত সেজেগুজে এসে এত এত ছেলেদের মধ্যে আহ্লাদ। অয়নের বন্ধু সৌরভ এগিয়ে আসতে হাতে টান ধরল রাতুল, গলা নামিল। ভাই মরতে চাস নাকি আজব? অন্যের বউ অন্যের থাকুক, আমাদের মাথার মাথার জায়গা থাকুক,
তাই নয়, বন্ধুর বিয়ে খেতে এসে মাথা হারিয়ে বসে থাকলে চললে পে। সৌরভ ভুরু কুচকে দাঁড়ায় রাতুলের কথা শুনে, চোখ ইশারা করে বোঝায় আদতে বোঝে নেই রাতুল। রাতুল মুখে চ শব্দ করে হাত এগিয়ে দেখায় আকাশকে, দু হাত একসাথে করে বোঝায় আকাশ বিয়ের সম্পর্কে কিছু একটা। এদিকে চুপচাপ আকাশের পাশ ঘেঁষে দাঁড়িয়েছে অপু। অয়নের তখনকার কথাটার মোটেও ভালো লাগেনি। প্রিয়ার উত্তর আরও ভালো লাগলো না। আকাশ কোন দিক থেকে কম, হ্যাঁ? মেয়েটার সাহস কী করে হয় এটা বলে? ভেতর থেকে মুরব্বীরা তাড়া দিল বরকে দ্রুত ভিতরে ঢুকতে। এদিকটা আরও কিছুক্ষণ হইচই। অয়নের কাছ থেকে আপাতত 50,000 টাকা নিয়ে তবে সরল প্রিয়া রিমিরা। শিয়া নিজের রুমের জানলার পর্দা সরিয়ে তাকিয়ে আছে নিচে। বাড়ির গেটে হই হুল্লোড় হচ্ছে বরকে নিয়ে। এতক্ষণ সবাই দেখল সে। প্রিয়ার কাণ্ডকলাপের ধরন জানা আছে তার। সামনে অয়ন আর আকাশের পকেটের অবস্থা যে বেহাল হবে তা বোঝার বাকি নেই। তাকে একদম তৈরি করা হয়েছে। মেরুন কালারের একটা বেনারসি, গা ভর্তি গহনা। পার্লারের লোকজন বেরিয়ে গেছে 1/2 ঘন্টা হলো। তাকে ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে সবাই গেছে নিচের পরে। অয়নকে নিয়ে বসানো হলো বরের জন্য সাজানো মঞ্চ। প্রিয়া ছোটাছুটি করছে, আকাশদের বাড়ির সকলের সাথে কথা বলছে। অয়নের বন্ধুবান্ধব, আত্মীয় সকলের সাথে মাখোমুখো অবস্থা, কিন্তু এক নজরও আকাশের দিকে ফিরছে না। আকাশ সবার সাথে সাক্ষাৎ করে এসে দাঁড়িয়েছে ভাইয়ের কাছে। রাতুল রাকিব গিয়েছে রেদওয়ানের সাথে কাজে হাত লাগাতে। রাইসুল দেওয়ানের মানা তারা কেউ শুনছে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দেওয়া হয়েছে। এদিকে জলদি বিয়ের কাজ শুরু হয়েছে। কাজী সাহেব চলে এসেছেন। প্রিয়া এক হাতে লেহেঙ্গা, অন্য হাতে শরবতের গ্লাস ছুটে এলো অয়নের কাছে। খেয়ে নাও ভাইয়া, তোমার কোনো ওষুধ আছে এ সময়? তাহলে হালকা খাবার আনি। অয়ন হাসলো প্রিয়ার দায়িত্বশীলতা দেখে। শরবতে চুমুক দিয়ে নরমগুলো নেই চিন্তার কারণে, তুমি এনজয় করো। তা বললে হয়? কোনো ছোট বোন আমি, কত দায়িত্ব। তা ঠিক, ভেবে বলছেন খিদে পায়নি? খেতে খেতে একটু দেরি হবে কিন্তু আপনাদের। আঙ্কেল বলল গেস্টটা খেয়ে নিক, আপনারা একদম বিয়ের পর একসাথে খাবেন। শরীর খারাপ লাগবে না তো? এত দেরি হলে অল্প কিছু নিয়ে আসি। মাথা নাড়ল অয়ন। গান বাজনা হচ্ছে। প্রিয়া নিচু হয়ে বলতে হলো কথাগুলো। অয়ন মাথা রাখলো প্রিয়ার। আমার বোনটা বড্ড দায়িত্বশীল দেখছি। এক কাজ করতে পারো, বড় ছোট ভাইয়ের দিকে একটু নজর দিতে পারো। বেআইন বলে কথা। ভাইটা আমার মনটা একটু খারাপ। অদূরে কড়া চোখে তার দিকে তাকিয়ে থাকা আকাশকে দেখল সে। মুখ ভেঙালো আরেক দফা। অয়নের হাত থেকে ফাঁকা গ্লাসটা নিতে নিতে বলল, যাত্রার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। কথাটা জোরেই বলল প্রিয়া। আকাশ শুনতে মোটেও কষ্ট হল না। যাত্রার মানে? কথার ধরন দেখলে তুলে আছাড় মারতে মন চায়। একে তো এত এত মানুষ, এর মধ্যে ছোটাছুটি করছে ক্রমাগত। চোখগুলো ছেলেগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে। সবাই অবশ্য তাদের দিকের আত্মীয় স্বজন বন্ধুমতো। ইচ্ছে হচ্ছে মাইকে ঘোষণা করে দিতে, এই মেয়ের দিকে যেন কেউ না তাকায়। প্রিয়া গটগট করে চলে গেল সেখান থেকে। খানিক বাদে বরকে নিয়ে আসা হলো। বিয়ে পড়ানো হলো, শিয়াকে এনে বসানো হলো। ফুল দিয়ে বানানো সুন্দর পর্দার আড়ালে সময় দিয়ে দোয়া খুতবা পড়ে বিয়ের কাজ সম্পন্ন হলো। কবুল বলার সময় থেকে ক্রমাগত কাঁদছে শিয়া। অয়ন উঠে দাঁড়ালো। ফুলের দেওয়ালে দুহাত ঠেলে সরিয়ে ছলছল চোখ এসে দু হাঁটু ভেঙে বসলো শিয়ার সামনে। মেহেন্দি রাখা হাত জোড়া নিজের হাতের মুঠো নিল, ঠেকালো নিজের চোখ। শিয়া থমকালো পানির স্পর্শে। অয়ন কাঁদছে। শিয়া স্থানকাল ভুলে দুই হাতে জড়িয়ে ধরল স্বামীকে। এত শান্তি মুহূর্তে তাদের জীবনে আগে আসেনি কখনো। সবার চোখে জল মুহূর্তে। শিয়া নাক টানলো, কান্না আটকে বলল, বহু আগে কবুল করে নিয়েছিলাম আমি আপনাকে। আজ পূর্ণতা দিয়ে বৈধ করলে আমাকে। কৃতজ্ঞতা তোমার প্রতি। অয়ন তাকালো রক্তিম চোখে শিয়ার দিকে। দুজনের চোখের পানি। উঠে দাঁড়িয়ে নিচু হয়ে চুমু খেলে স্ত্রী কপালে। আমার ছিলে, আমার আছো, সামনে হাজার হাজার বছর তুমি আমারই। খোদার কাছে গলা উঁচিয়ে দাবি জানাবো, আমি তোমার আজীবন আজীবন। সে মাথা নাড়ল, হাসলো কান্নামাখা মুখে। দু হাতে পাশ থেকে চোখ মুছল প্রিয়া। বোনটা এই হাসি দেখা তার জনম জন্মের শখ। সবাই মিষ্টি মুখ করছে তাদের বিয়ে। এদিককার কাজ শেষ হওয়া মাত্র কোমরে টান পড়ল প্রিয়ার। চোখের পলকে ভিড়ের মধ্য থেকে টেনে ফাঁকা করিডোরের দেওয়ালে চেপে ধরল আকাশ। সবাই বিয়ের ওখানটায়। এই মুহূর্তে এদিকে কারো আসার সম্ভাবনা একদম নেই। কোনো ধরনের ইঙ্গিত না দিয়ে মুখ ডুবল প্রিয়ার ঘরে। প্রিয়া ছটফট করে উঠল। হট করে ঘটে গেছে সবটা।
সোজা হয়ে মুখটা দেখতে পায়নি। আকাশের মাথার চুল খামচে ধরাতে চাইল, আকাশ সরল না। প্রিয়া প্রথমটা হতভম্ব হলো, অতি চেনা ঘ্রাণটা নাকে আসতে স্থির হলো। আকাশে উন্মাদের মতো নাক ঘষল প্রিয়ার কণ্ঠ দিতে। এতক্ষণ মেয়েটা তাকে ইগনোর করছে। আকাশ এহনাজের ব্যক্তিগত নারীর উপর অন্যরা চোখ দিয়েছে, সব রাগ উগরে দিল মেয়েটার। প্রিয়ার শরীর কেঁপে উঠছে। এক হাত শার্ট খামচে ধরে অন্য হাত গলিয়ে দিল আকাশের ছেলে। চোখ বুজে অনুভব করলো আকাশ ছোঁয়া। অবশ হয়ে আসা শরীর নিয়ে আকাশকে ঠেলে সরাতে পারল না। আকাশ মুখ তুলল না, গলায় মুখ ডুবে হাসকি স্বর বলল, ছেলেগুলোর সামনে এত ছোটাছুটি করছিলে কেন? জেলাসি খুব? তুমি আমার, পুরোটা আমার। তোমাকে দেখা, ছোঁয়া, অনুভব করা সব কিছুর অধিকার একমাত্র আমার। বললেই হলো মুখে মুখে? কে দিল অধিকার? বিয়ে করে ফেলি আমরা, চলো পাখি। আই কান, আর ধৈর্য কুলাবে না আমার। নেশাক্ত কথার ভার সামলাতে বড্ড দায় হলো প্রিয়ার। কেমন দিন দুনিয়া এলোমেলো হয়ে যায় তার। আকাশ চুল খামচে ধরে কোনো মতে বলল, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। আকাশ কামড়, ততক্ষণ রক্ত জমে গেছে 2 জায়গায়। দ্রুত কাল ছিঁড়ে পড়ল। ঠোঁট ছুঁয়ে চুমু এঁকে মুখ তুলল প্রিয়ার দিকে। মেয়েটা ঠোঁট কামড়ে মাথা রেখে দেওয়ালে বৃদ্ধা আঙুল লিপস্টিক ওঠালো না। তীর তীর করে কাঁপতে থাকা মুখে অবগণন করে হাসকিটার বলল, আমার কাটবে না, এক মুহূর্ত না। বিয়ে হবে আমাদের, জানিয়ে হোক না জানিয়ে হোক এই সপ্তাহে। 2 বছর পর তোমার বাবা মা ফিরলে না হয় সকলকে জানিয়ে যা হওয়ার হবে। কিন্তু আমি আর আগের মতো তোমাকে হালাল করে ছাড়ব। খানিকটা দম নিল আকাশ। কপালে কপাল ঠেকে ফিস ফিস করে বলল, এখন তোমাকে নিজের করতে ইচ্ছে করছে। তোমাকে গভীর ছুঁতে না পারা আফসোসে ভস্ম হচ্ছে আমি। কী করবো আমি বলো তো? ভুল করে ফেলার আগে বৈধ স্বীকৃতি দিতে চাই আমি তোমাকে। আগে পরে বিয়েটা তো পরিবার দেবে। হালাল সম্পর্ক বুঝি রেখে পাপ বাড়ানো থেকে গোপনে পূর্ণতা দিয়ে রাখা দোষের? প্রিয়া চোখ বুঝলো, এতক্ষণে মন দিয়ে শুনছিল সব কথাগুলো। চোখ খুলে এবারে। আকাশ বাচ্চাদের মতো আবদার করা কণ্ঠে পাগল হয় বারবার। এক হাত আলতোভাবে ছোঁয়ালো আকাশের গালে। চোখে চোখ রাখল খুব কষ্টে। বুকের তোলপাড় থামিয়ে নরম গলায় আচমকা বলল, সামনের শুক্রবার। প্রিয়া কথা বুঝতে পারল আকাশ প্রিয়া বিয়ে করতে চেয়েছে। নাকে নাক ঘষল, হাঁচকি বলল, দেরি হয়ে যাবে। তবুও খুব চলবে। প্রিয়া এবার 2 হাতে ঠেললো আকাশকে, সতর্ক বলল, সরুন। বাড়ি ভর্তি মানুষ, কেউ চলে এসে কেলেঙ্কারি, তাও যদি কর দিয়ে বিয়ে দিয়ে দেয়, বাঁচি আমি। শব্দ করে হেসে ফেলল প্রিয়া। 2 হাতে জড়িয়ে দিল আকাশকে, মাথা রাখলো আকাশের বুকের বাপাশে। স্পষ্ট শুনতে পেল হৃৎপিণ্ড বিদ্রোহ। বর কনে সহ সকলের খাওয়া দাওয়া পর্ব ঢুকেছে। পরিচয় পর্ব শেষে ছেলেমেয়েদের মজা করতে দিয়ে বড়রা গেল অন্যদিকে, নিজেদের মধ্যে কথাবার্তা বলতে। একের পর এক গান বাজনা হচ্ছে। নাচ গানে মত্ত সকলে। অয়নশিয়া পাশাপাশি হাত ধরে বসে আছে। প্রিয়াও। আকাশ এসে খানিকক্ষণ হলো। ওরা আসছে অয়নশিয়ার পাশে, হাসি মুখে দেখছে ভাই বোন বন্ধু বান্ধবদের আনন্দ। আচমকা আসে এসে হাত ধরে টানলো অয়নশিয়াকে। শিয়া মাথা নাড়ল লজ্জায়। নাচ গান বরাবর তাকে দিয়ে হয় না, লজ্জায় মরে যাবে। বিয়ের কোণে হয়ে নাচছে ভাবা যায়? তবে অয়ন মানা করলো না, সে নিজে উঠে গিয়ে বলল। শিয়া মানা করেও সরাতে পারল না। অয়ন হাত বাড়িয়ে এ যাত্রায় টেনে নিয়ে গেল। সে উচ্চস্বরে গান বাজছে এখন আরও। হৈ হৈ করে উঠল উপস্থিত। লজ্জায় রাঙা হলো শিয়া। সবাই হাততালি শীষ বাজিয়ে চিয়াপ আপ করছে তাদেরকে। প্রিয় খিলখিলিয়ে হেসে তাকালো আকাশের দিকে। মৃদু হাসলো আকাশ। অয়ন সবার দিকে চোখ বুলিয়ে মুচকি হেসে পেঁচিয়ে ধরল শিয়ার লতানো কোমর, কানে কাছে নামিয়ে আনলো। গানের তালে মৃদু নাচের ছন্দে তুলে সে সে অয়নের সাথে। অয়ন ফিসফিস করল, শত অপেক্ষার পর তোমাকে নিজের নামে হালাল স্বীকৃতি দিলাম জান। খোদার কাছে এক জীবনে তোমাকে নিজের করে পাওয়া ছাড়া আর কিছুই চাইনি বোধহয়। তবে এবার আরেকটু লোভী হব। তোমার সাথে এক জনম, একসাথে একটা সংসার, আর অনেক কিছু চাইব খোদার কাছে। বিচ্ছেদ আমার আর স্পর্শ না করুক। অয়নের কথায় কী ছিল জানা ছিল না শিয়ার। আচমকা কেঁদে ফেলল সে। লজ্জায় শরমের মাথাকে 2 হাতে জড়িয়ে নিল অয়নকে। ফুঁপিয়ে উঠল ঘাড়ে মুখ গুজে। কান্না আটকে কোনোমতে আওড়াল, স্পর্শ না করুক বিচ্ছেদ আমাদের আর স্পর্শ না করুক।
অয়নের কথায় কী ছিল জানা নেই সে। আচমকা কেঁদে ফেলল সে। লজ্জা শরমের মাথা খেয়ে দুহাত জড়িয়ে নিল অয়নকে। ফুঁপিয়ে উঠল ঘাড়ে মুখ গুজে। কান্না আটকে কোনো মতে আওড়ালো, স্পর্শ না করুক বিচ্ছেদ আমাদের, আর স্পর্শ না করুক। হই হুল্লোড় হাসি ঠাট্টার পর্ব ঢুকিয়েছে। কোণে বিদায়ের সুখে ভারী হয়ে এসেছে পরিবেশ। সবার মুখে হাসি কেমন মিলিয়ে গেছে। সে চুপচাপ বসে আছে সোফার উপর। অয়ন গিয়েছে বাবাদের কাছে, কথাবার্তা হচ্ছে সেখানে। শিয়ার কাছে রাখা তুষিরা রয়েছে। অয়ন শিয়াদের বিদায়ের সময় এসে গেছে। চৌধুরী পরিবার শিয়াকে নিয়ে রওনা দিবে আর কিছুক্ষণের মধ্যে। খাওয়া দাওয়া, পরিচয় পর্ব সব বিয়ের যাবতীয় কাজ শেষ করে এদিককার দীর্ঘ রাস্তা। বেশি রাত কারও মানেই হয় না। প্রিয়া তখন থেকে মন খারাপ হয়ে করে ঘুর করছে। বোনের আশপাশে যাচ্ছে না, গেলে কেঁদে কেটে বিশ্রী কাহিনী ঘটবে। এখনও ওরা রওনা দেওয়ার উদ্দেশ্যে বের হয়নি। আগে কান্নাকাটির পর্ব শুরু হলো বাজে থেকে। রিমিরা সবাই নিচে, বড়রা কথাবার্তা চলছে বসার করে। প্রিয়া ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন একটু ছুটে গেল নিজের রুমের দিকে। ওয়াশরুম থেকে বের হতে ভূত দেখার মতো চমকে উঠল। লাফিয়ে উঠল এক প্রকার, নিজের দিকে তাকালো। লেহেঙ্গার ওড়না বিছানার উপর রেখে বাথরুমে ঢুকেছিল। লজ্জাকর পরিস্থিতি একটা। প্রিয়া দ্রুত প্রায় বিছানার উপর ওড়নাটা নেওয়ার জন্য হাত বাড়াতে সৌজন্য গলে বলল, ভাইয়া কেমন আছেন? রিয়ান সামান্য হাসল। প্রিয়া ততক্ষণে ওড়নাটা জড়িয়ে নিয়েছে গায়ে। ইতস্তত কাটেনি। হুট করে এভাবে রিয়ান রুমে চলে আসবে বুঝতে পারেনি। এতক্ষণ তো নিচে দেখলো না। রিয়ান চেয়ার টেনে বসলে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? জি আমিও ভালো আছি। আপনি কি সবে এলেন ভাইয়া? মাথা নাড়ল রিয়ান। সে এসেছে আরও আগে। তখন অতিথিদের খাওয়া দাওয়া চলছিল। না, এসেছে বিয়ের সময়টা। তবে বাইরে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। রাকিব রেদওয়ানরা এক হাতে দেখলাম সামলাচ্ছে, ওখানে ছিলাম। প্রিয়া মৃদু হাসল। লেহেঙ্গা দু হাতে সামান্য উঁচু করে ধরে, ওয়াশরুমে যাবেন? গেলে যেতে পারেন, আমি নিচে যাই কেমন? রিয়ান উঠে দাঁড়ালো। ওয়াশরুমে সে যাবে না। স্বাভাবিক হলো বলে, তোমাকে নিচে দেখলাম না, ওরাও বেরোবে তাই ভাবলাম বাইরেও ঘুরে দেখি, তোমাকে খুঁজে নিয়ে যাই। ঠিক আছে চলুন তাহলে। প্রিয়া পা বাড়াতে আবার ডাক পড়ল রিয়ানের। প্রিয়া থমকে দাঁড়ালো। প্রিয়া ঘুরে দাঁড়িয়ে উত্তর নিল বিনয়ের সাথে, জি ভাইয়া। তোমার বাবা মা চলে যাবে আবার নাকি একেবারে এসেছে? সামনে বৃহস্পতিবার চলে যাবে, আজ 6 দিন। জি। তাহলে তোমার আর আকাশের বিয়েটা দিয়েই গেলে পারতেন, অন্তত কিছুটা এগিয়ে রেখে যেতে পারতেন। প্রিয়া লাজুক মুখে বলল, বাবা মা চাইছিল আমরা অন্তত ভার্সিটি 1-2-এর যাক। এভাবে হুট করে আপুর বিয়ে হলো, দেখলেনই তো কতটা তাড়াহুড়োর মধ্যে করতে হলো। একই সময় আবার বিয়ে হলেও এমন হুটহাট বাবা রাজি হলেন না। বাবার ওদিকের কাজ শেষ হলে মাত্র এসে আয়োজন করবে। মাথা নাড়ল রিয়ান, দু হাত পিছনে ভাঁজ করে সিরিয়াস মুখে বলল, তা ঠিক, তোমার বয়স কম, বিয়ের সাথে হুটহাটের জিনিস নেই। রিয়ান নিজের থেকে থামলো খানিকক্ষণ, দমে গেল যেন। তারপর কেমন একটা বাঁকা গলায় বলল, আর পাত্র যাতে আকাশ রেহানা চৌধুরী, তাহলে তো বলবো 2-1 বছর নিজেকে তৈরি করা উচিত। ওকে সামলানো কঠিন। বাচ্চা মেয়ে সামলাতে পারবে তো তখন রোজগার। প্রিয়া ভীষণ লজ্জায় পড়ল, সাথে অপ্রস্তুত হলো। এই ধরনের মজা ঠাট্টা আকাশের সাথে থাকলে হয়তো স্বাভাবিক লাগতো। সব থেকে বড় কথা, রাতুল ভাই বা রাকিব ভাইরা করলে একটা ইতস্তত লাগতো না সম্ভবত, তবু লাগতো। রিয়ানের মুখে এ ধরনের হাসি ঠাট্টা সে শোনেনি কখনো। রক্তিম মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করলো, যেন তেমন কিছু বলেনি। প্রিয়া কথা বলতে না দেখে রিয়ান মুখ খুলল, সৌমিকে চেনো তো? প্রিয়া মাথা নাড়ল। চিনবে না আবার? গায়ে পড়া ওরকম মহিলাকে কে না চেনে? রিয়ান ভরাট গেল বলল, মেয়েটা আকাশের জন্য জাস্ট পাগল। আকাশ তোমাকে ভালোবাসে শুনে মেয়েটা জাস্ট হসপিটালাইজড কয়েকদিন হলো। প্রিয়া মুখ তুলল রিয়ানের দিকে। রিয়ান কথাগুলো আফসোস গলায় বলল, নাকি ব্যঙ্গ করে বোঝা গেল না। মুখটা একদম স্বাভাবিক। প্রিয়া অবাক কণ্ঠে বলল, সৌমি আপু আপনার গার্লফ্রেন্ড না? শব্দ করে হেসে উঠল রিয়ান। কোনো কোনো মজার জোক শুনল। হাত দিয়ে মুখের সামনে মাছি তাড়ানোর ভঙ্গি করল। রাতুলরা মজা করে, আর তুমি বিশ্বাস করে সেরকম কিছু না। ইউ ওয়ার নেভার টুগেদার, ইউ নেভার ইভেন নেভার শেয়ার আ বেড। এগুলো ওরা ফাজলামি করে সমীর চলাফেরা দেখে। এত খোলা উত্তরে অস্বস্তি বোধ হচ্ছে প্রিয়ার কেমনটা। সৌমিকে নিয়ে কথা বাড়ানো না। রিয়ানকে দেখে মনে হয় না মিথ্যে বলার মতো ছেলে। সত্যি হয়তো বা সৌমির সাথে কিছু নেই। সৌমি ওই ধরনের বলে হয়তো, সবাই রিয়ানকে নিজে মজা করে।
প্রিয়া আবারও মৃদু হাসলো। নিচে যাই ভাইয়া, চলুন। অপুকে অপু যে আকাশকে ভালোবাসে এটা জানো? থমকায়। অপুকে চেনার চেষ্টা করলো প্রিয়া। মনে পড়ছে না দেখে রিয়ান এর দিকে তাকিয়ে রিয়ান বিস্তারিত বলল, আকাশের ওই যে মামাতো বোনটা। প্রিয়া চিনতে পারলো না। আজকে প্রথম দেখলাম, খেয়াল করে উঠতে পারিনি। প্রিয়ার থেকে বছর ছয়েকের বড় সম্ভবত। অনার্স ফাইনাল ইয়ার পরে বলল তখন কাকে যেন সে আকাশকে পছন্দ করে চিনেছি। মেয়েটার জন্য বড্ড খারাপ লাগে। আকাশের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, অনেক বছর হলো। ওর পরিবার এখনো জানেই না আকাশ তোমাকে ভালোবাসে। প্রিয়া থমকালো। এ যাত্রায় বিয়ে ঠিক হয়েছে? এতগুলো দিনে তো আকাশ মুখ থেকে এ নিয়ে টু শব্দ অবধি শোনেনি। মানে? রিয়ান খানিকটা এগিয়ে এলো এদিকটায়, কণ্ঠে একরাশ আফসোস মেয়েটার জন্য। মানে আমরা জানতাম আকাশের বিয়ে হলে পারিবারিকভাবে অপুর সাথে হবে। এতদিনে চেনা পড়ছে পারিবারিকভাবে ঠিক করা। হুট করে তোমাকে, আই মিন তুমি আর আকাশ। মেয়েটাকে আকাশের পরিবার এখনো জানায়নি কেন বুঝলাম না। আশা আরও বাড়িয়ে কি লাভ, তাই না? প্রিয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, কান শোষো করছে। বিয়ে ঠিক করা আছে? আকাশ একবারও তাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। আকাশের পরিবার তো এসব নিয়ে ঘুণাক্ষরে কিছু বলেনি। তাই যদি হয় তাহলে সত্যিই তো অপুর জন্য কতটা মানসিক ট্রমার হবে বিষয়টা। এখনো জানায়নি কেন সেটাই বুঝতে পারছি না। হতে পারে তোমার বয়স অল্প, তারা হয়তো ভাবছে তোমার আবেগের বয়স, পরবর্তীতে আকাশকে ছেড়ে দাও, বা আকাশ আর তোমাকে ভালো লাগে, মানে সংসার ম্যাচিওর মেয়ে খুঁজে। মাঝখান থেকে অপুর সাথে বিয়ে ভাঙলে ওই পরিবারটার সাথেও অশান্তি, সাথে তোমার সাথেও হলো না। সম্ভবত এ 7-5 ভেবে অপুকে জানানো হয়নি। প্রিয়ার চোখ ছলছল করে উঠল আচমকা। তাকে কি অপশান হিসেবে রাখা হয়েছে নাকি? সত্যি তো আকাশ কেন ওই মেয়েটাকে না করছে না? প্রিয়া কান্না কান্না মুখ দেখে রিয়ানের ভীষণ ব্যস্ত হলো। আরে মেয়ে, মন খারাপ করছো কেন? তোমাদের মাঝে ঝামেলা না হলেই মিটে গেল। অপুর পরিবারের সাথে তো আগে পরে ঝামেলা হবে, এটা আমরা কেউ আটকাতে পারবো না। তুমি ইনসিকিউর ফিল করবে কেন? কোন দিক থেকে তুমি কম? ভাই নিচে চলুন, আপুরা রওনা দিবে হয়তো। প্রিয়ার 1 সেকেন্ডও দাঁড়ালো না। রিয়ানকে আসতে বলে দ্রুত পায়ে নিচে ছুটল। তার আদতে কারণ ছাড়াই কান্না পাচ্ছে। মেয়েটা পছন্দ করতো এক সময়, আকাশ পছন্দ করতো। এসব হলেও হয়তো এতটা খারাপ লাগতো না। কিন্তু বিয়ে ঠিক করে রাখা, আবার সেটা ভেঙে দেওয়া হয়নি। যদি তার সাথে আকাশ না থাকতে পারো শেষ পর্যন্ত, তাহলে ওই মেয়েটা তো আছেই। প্রিয় চোখ মুছল হাতের উল্টো পিঠ দিয়ে। সে ইম্যাচিওর সংসারী না, তাকে অপশন হিসেবে রাখা। তবুও সে আকাশের মুখটা সবটা শুনতে চায়। সিঁড়ির মাথায় নামতে সামনে পড়ল অপু। প্রিয়াকে দেখে মিষ্টি হাসি দিল। হাসিটা মোটেও পছন্দ হলো না প্রিয়ার। গা জ্বালা করে উঠল। তবে সৌজন্যতার খাতিরে নিজে হাসলো। প্রিয়ার হাত ধরে টান দিল। তোমাকে খুঁজতে উপরে যাচ্ছিলাম আমরা। প্রিয়া দেখলো অপু আর আয়াত একসাথে। ওয়াশরুমে গেছিলাম আপু। চোখ লাল। বোনের জন্য কাঁদছিলে বুঝি? প্রিয়া মলিন হাসলো। বাড়ির সকলে এর মধ্যে ভেজা ভেজা চোখ। সেকে সম্ভবত এখন নিয়ে যাওয়া হবে। আকাশ খুঁজলো তার দু চোখ, কোথাও পেল না। সে একে দেখতে পেয়ে আপাতত আকাশের খোঁজ স্থগিত রেখে এগোলো বোনের দিকে। আনিসুল সাহেব একটা চেয়ারে বসা, দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। পা ভেঙে আসলো। অয়ন, রেণুকা রহমান আর আনিসুল সাহেবের সামনে পা সালাম করলেন। সে আচমকা এসে পড়ল বাবার পায়ের কাছে। বর্ষাতে বাবার হাঁটুতে মাথা ঠেকে পা জোড়া চেপে ধরে হু করে কেঁদে উঠল। আনিসুল সাহেব এ যাত্রায় আর চুপ করে বসে থাকতে পারলেন না। মেয়ের মাথায় হাত রেখে স্ত্রীর মতো শব্দ করে কেঁদে ফেললেন। সে কান্না মাথা তুলতে পারছে না। মেয়েটার কান্না দেখে চোখ জ্বালা করছে অয়নের। সে কোনো কিছু বলতে পারছে না। অস্ফুট স্বরে শুধু বারবার উচ্চারণ করছে, বাবা। বেশ সময় নিয়ে বাবা মা থেকে বিদায় নিয়ে উঠল সে। বাবা মা উঠে শিয়া এবারে জড়িয়ে নিল বোনকে। এক রাত সে কখনো বোনকে ছাড়া থাকেনি। প্রিয় ফুঁপে উঠল বারবার, কাঁদবি না আপু, আমি তো তোর সাথে থাকবো বল। তাছাড়া কাল তো আমরা সবাই তোর শ্বশুরবাড়ি। মাথা নাড়ল শিয়া। বোনের মাথায় হাত বুলালো। অয়ন 2 হাতে ধরে ভরসা দিল আনিসুর রহমানকে। সারা জীবন শিয়াকে আগলে রাখবে, প্রিয়াকে বোনের মতো আগলে রাখবে। কথা দিয়েছে। স্ত্রীর হাত ধরে ধীরে সুস্থে এনে বসালো গাড়িতে। একে একে সব বরযাত্রী নিজেদের গাড়ি নিয়ে উঠে গেল। অয়ন শিয়াকে নিয়ে রাতুল আর আকাশ যাবে এক গাড়িতে, বাকিরা অন্য অন্য গাড়িতে। ভিতরে সকলের থেকে বিদায় নিতে নিতে
আকাশ ব্যস্ত চোখে খুঁজলো প্রিয়াকে। বের হতে হবে। হাত ঘড়ি দেখলো, সবাই উঠে গেছে। রাকিব, রাতুল, রেদওয়ান আর রিয়ান এসে দাঁড়াতে তাদের ইশারা করলো গাড়িতে বসতে। রিয়ান মৃদু হেসে বলল, তোরা যা, আমি কটেজে ফিরবো। আকাশ ভুরু কুঁচকালো, গম্ভীর বলল, কাল আমাদের বাড়িতে রিসেপশন থাকবি না? ওটা তো সন্ধ্যায়, আমি পৌঁছে দেবো। রাতুল মুখ গম্ভীর পরখ করলো রিয়ানকে। আজকাল আকাশ প্রিয়ার থেকে দূরে দূরে থাকে, সম্ভবত নিজের ভুল বুঝে ফেলে আর কেউ কথা বাড়ে না। রিয়ান বাইক নিয়ে চলে যেতে রাকিব, রেদওয়ান উঠে বসে গাড়িতে। আর কেউ বাকি আছে? রাতুল মাথা নাড়ল, ভেতরের দিকে দেখে বলল, তো বাবা চাচারাই তো আসেনি। তাছাড়া আরশি আর এরিন সম্ভবত ওয়াশরুমে গেছে। আসতে থাকো। আচ্ছা শোন, আমি একটু আসি, প্রিয়ার সাথে দেখা করে ওরা আসলে গাড়িতে উঠতে বসতে বল। আকাশ গট গট করে ভেতরে গেল। বাড়ি ভর্তি মানুষ, তাদের পরিবারে অনেকে এখনো বিদায় নেওয়া শেষ হয়। কত দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছতে হেলদোল নেই কারো। দীর্ঘশ্বাস ফেলে প্রিয়াকে এদিক সেদিক খুঁজল। রেণুকা রহমানের চোখ পড়ল সেটা। বাবা কিছু খুঁজছো? আকাশ অন্তত স্বাভাবিক বলল, আন্টি বেরোচ্ছে, কিন্তু প্রিয়ার সাথে একবার দেখা হলো না? রেণুকা রহমান হাসলেন, উপরে ইশারা করলেন। আরশি আর এরিনকে নিয়ে উপরে গেল। ডেকে দেবো নাকি? আচ্ছা পরে দেখা করে এসো। আকাশ সোজা উপরে গেল। প্রিয়ার দরজার নক করার আগে আরশি এরিন দরজা খুলে দিল। ভাইকে দেখে মিটমিট করে হাসলো দুজনে। আকাশ চোখ রাঙাতে জায়গা করে দিল ভিতরে যাওয়ার। তোরা এখানে ওয়েট কর, আমি কথা বলে আসছি। আকাশ ভেতরে ঢুকতে দেখলো প্রিয়া ব্যস্ত পায়ে বের হচ্ছে। আকাশকে দেখে থমকালো। তখন রিয়ানের কথাগুলো মাথায় আসতে আচমকা কান্না করে ফেল। হুট করে প্রিয়ার কান্নার রহস্য খুঁজে পেল না আকাশ। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দু হাতে টেনে নিল নিজের কাছে। কী হয়েছে পাখি, কাঁদছো কেন? প্রিয়া নাক টানলো। একে তো বোন চলে যাচ্ছে, সেটার জন্য কষ্ট চায়, তার উপর আপনি। আকাশ মাথা নাড়ার সাথে সাথে আশকারা দিলে বাকি কথাটুকু শেষ করতে। বলো বলো পাখি, কী হয়েছে? প্রিয়া কিছু বলবে তার আগে দরজায় কাছে হুড়মুড়ে দাঁড়ালো আশি। ডেকে দিল আকাশকে, শ্রদ্ধা ভাই, বাবা ইমিডিয়েট ডাকলো তোমাকে। আকাশ সোজা হয়ে আঙ্গুলে মুছে দিল প্রিয়ার চোখের পানি। মাথা ঝুঁকে এলো, চলে যাচ্ছি ম্যাডাম, না বললে সারা রাস্তা অশান্তি হবে। কিচ্ছু হয়নি, আপনি যান, ডাকছে নিচে। নাহলে কাঁদছিলে কেন? প্রিয়া এত তাড়াহুড়ো করে কথাগুলো বলতে চাইল না। কাল আকাশদের বাড়িতে তো যাবেই বউ ভাতে, তখন না হয় ধীরে সুস্থে সময় নিয়ে জিজ্ঞাসা করা যাবে। কান্না আটকে কোনো মতে বলল, আপুর জন্য মন খারাপ? আকাশ হাসলো, দু হাতের বন্ধনীতে আটকালো প্রিয়াকে, শব্দ করে চুমু খেলো কপালে। বাবা মা চলে গেল, আপুর সাথেই থাকতে হবে সারা, তাছাড়া আজীবন এক বাড়িতে থাকবেন ম্যাডাম, জলদি ব্যবস্থা করবো সেটা। প্রিয়া কিছু বলল না, দু হাত সরালো আকাশকে, ডাকছে চলুন। আকাশ কথা বলল না। প্রিয়া কি অন্য কারণে মন খারাপ? আর কিছু বলবে বা ভাবছে? আবার ডাক পড়ল আরশির এরিনে। আর দাঁড়িয়ে থাকার সময় নেই। এতক্ষণ কারো সময়ের খেয়াল ছিল না। এই যেই একটু বউয়ের সাথে রোমান্স করতে এসেছে অমনি ডাক শুরু হয়ে গেছে। বরকনে নিয়ে অয়নের পরিবারে যখন বাড়ি পৌঁছল তখন ঘড়ির কাঁটা রাত্রি 11:30। শিয়াকে আয়োজন করে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। নিচের সব নিয়ম নীতি শেষ করে ওকে অয়নের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। অয়ন নিচে বসা সবার সাথে উসখুস করছে। বাড়ির এসেছে প্রায় আধ ঘন্টা হতে চলল। শিয়াকে নিয়ে ওরা উপরে গিয়েছে অনেকক্ষণ। তাকেও এখানে বসিয়ে রাখা হয়েছে। তা কোন যুক্তিতে? আত্মীয় স্বজনরা যারা যারা আছে তারা তো পরে দেখতে পারে নতুন বউ। কী আশ্চর্য কথাবার্তা! তার বউ এখন সে দেখতে পারল না, অথচ তাকে নিচে বসিয়ে রেখে উপরে ভিড় করছে। মা চাচিরা সেখানে। কী এত নিয়ম নীতি থাকে! বাড়ির সকলে কালকে রিসেপশনের জন্য বিশাল প্যান্ডেল। কাজ শেষ, সাজানো হয়নি। আকাশ আসা মাত্র সেখানে গিয়েছে কাজ অগ্রগতির খোঁজ খবর নিতে। অয়ন চোখ বুলালো, চোখ জুড়ে খুঁজলো আকাশ আর রাতুলদের। কাউকে চোখে পড়ল না। এই মুহূর্তে মহা সমস্যা বিষয়, তাকে এরকম মানুষজনের মধ্যে বসে সবাই কোথায় যাওয়া হচ্ছে? আসলে শিয়াকে ঘরে নিয়ে নিজের মতো ফ্রেশ হওয়ার সুযোগ দিচ্ছে সকলে। রাকাত উঠে আছে এটা সেটা বুঝিয়ে শিখিয়ে দিচ্ছে। ওয়াশরুম থেকে আসার পর শিয়াকে বিছানায় সুন্দর করে বসানো, লাল গোলাপে ভর্তি বিছানা। রাকা হাসলো, সে লাজুক মুখ দেখে গাল টিপল। এই যে নতুন বউ, অনেক হয়েছে কিন্তু, আমাদের সিনিয়র ভাইকে আজ একটু শান্তি দেওয়া হোক। সে বন্ধুদের দিকে তাকালো। ঘরে আর আত্মীয় স্বজন আছে আকাশদের, বউ দেখছে সকলে, সবার মুখে মুখে প্রশংসা। তুষি শিয়ার শাড়ি সুন্দর মতো ছড়িয়ে দিল, মাথায় ঘোমটা টেনে বলল, যা আবদার করবে মেনে নিবে মিসেস অয়ন চৌধুরী। ভাইয়ের বহু অপেক্ষা করলো।
সবাই একে একে বের হয়ে নিচে। অয়ন তাড়া দিল উপরে যেতে। আকাশ, রাতুলরা সবে বাইরে থেকে আসলো। এখনও অয়নকে এখানে বসে থাকতে দেখে ভুরু কুঁচকাল। অয়ন উঠে দাঁড়িয়ে উপরে যাওয়ার জন্য। আকাশ এসে দাঁড়ালো ভাইয়ের হাত বাড়িয়ে সারণীটা ঠিক করে দিতে দিতে বলল, এখনো এখানে? কাজ কি তোমার? কেউ তো উপরে যেতেই বলেছিল না? বিয়ে করে সেন্স টেন্স খুইয়েছে নাকি বাবা? তোমাকে বলবে বাসর ঘর ঢুকতে? মা কোথায়? সবাই এদিক ওদিক কাজে ব্যস্ত। রাকা, তুষির সাথে শিয়া। যাও এখন ঘরে যাও। বাসর ঘরে ভাই বোনদের টাকার আবদার মিটিয়ে সব রিচুয়াল শেষ করে ঘরে ঢুকলো অয়ন। নিজের ঘর নিজেই চিনতে পারল না। ফুলের রাজ্য যেন। লাল গোলাপ ছেয়ে গেছে। হতাশ মাথা নড়ল অয়ন। লাল গোলাপ বা শিয়া পছন্দ না, এসব আকাশ আর পিয়ার পছন্দ। দরজা আটকানোর শব্দে মাথা তুলে তাকালো শিয়া। বুকের বাঁ পাশে ধুকপুক শব্দটা জোরালো হয়। অয়ন মৃদু হেসে বিছানায় গা এলে দিল। মাথা নিচু করে তাকালো শিয়ার ঘোমটার নিচ দিয়ে। মেয়েটা ঠোঁট কামড়ে বসেছে, দু হাতে দুদিকে ছড়িয়ে। অয়নগুলো শিয়ার পায়ের কাছে। জোরে জোরে শ্বাস নিল। মাথাগুলো বলে, জান, মরে যাচ্ছি তো। শেষ হাসলো শব্দ করে। অয়নের পাগলামি আজ কোন পর্যায়ে যেতে পারে আন্দাজ আছে তার। অয়ন হাত মাথায় ঠেকিয়ে কুনিয়ে ভর দিয়ে কাঁধ হলো শিয়ার দিকে। দিনের পর দিন অপেক্ষা করছি এই মুহূর্তটার জন্য। একটা সময় তো আশা ছেড়ে দিয়েছিলাম। খোদা আমার জানটাকে আমার ভাগ্যে লিখে রেখেছিল। তোমাকে বউ সাজে দেখার আমার আজন্মের ইচ্ছে ছিল, পূরণ হয়েছে। তুমি আমার শিয়া, পুরোটাই আমার। শিয়ার কান্না পেল। সত্যিই তো, কত ঝড় গেল তাদের উপর দিয়ে। ভাবা যায় দিনের পর দিন দূরে থেকেছে। এতগুলো বছর যখন ভুল বোঝাবুঝির অবসান হলো তখন আবার হারাতে বসেছিল। খোদার কাছে অবশেষে শুকরিয়া আদায় হলো, একটা সংসার হতে হলো। অয়ন শিয়ার কোনো সারা শব্দ না পেয়ে বলল, শেরওয়ানিটা খুলে ফেললে তুমি কি লজ্জা পাবে জান? গরম লাগছে। সে লজ্জা তো পেলই, তবে মাথা নাড়ল। খুলতে হবে বলল। অয়ন বাঁকা হাসি এক টানে খুলে ফেলল শেরওয়ানি। নিজের ছ্যান্ডো গেঞ্জিটা পাতলা ঘোমটার ভিতর দিকে আট চোখে দেখল অয়নের উদাম শরীর। কাঁপন ধরল তার শরীরে। অয়ন আরও খানিকটা ঘেঁষে আসলো শিয়ার দিকে। হাত বাড়িয়ে ছুঁল শিয়ার নরম হাত। অয়নের খসখসে হাতের ছোঁয়া নিজের হাতে পড়তে কেমন কেঁপে উঠল শিয়া। অয়ন দু হাতে তুলে ফেলল শিয়ার মুখের উপর থেকে দোপাট্টাখানা। লাল টকটকে ঘোমটার উপর লজ্জায় রক্তিম হয়ে চোখ বন্ধ করে আছে শিয়া। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ আর দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া কোনো শব্দ পাওয়া যাচ্ছে না গোটা ঘরে। অয়ন দু আঙ্গুল উঁচিয়ে ধরল শিয়ার রক্তিম মুখখানা। হাঁচকি সরল যান। সে অস্ফুট স্বরে উত্তর দিল, মাথা তুলল না একদম। অয়ন নিজের হাতটা শিয়ার গালে রেখে আবদার গলে বলল, বাবা হই। প্রথমে অয়নের এমন আবদারের জন্য প্রস্তুত ছিল না শিয়া। শীত দাঁড়াবে, শীতল স্রোত বয়ে গেল। রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তুলল। বুকের ওঠানামা দৃশ্যমান হলো দ্বিগুণ। শিয়া জবাব এলো না ওপাশ থেকে। সম্মতি দিলে অয়ন শক্তপোক্ত বুকে ঠোঁট ছুঁয়ে। অর্ধাঙ্গিনী সম্মতি টের পেয়ে ধৈর্যের বাঁধ ভাঙল অয়নের। এক ঝটকায় মিশিয়ে ফেলল নরম বিছানায়। শিয়ার মাথা গিয়ে ঠেকল তুলতুলে বালিশে। অয়ন ততক্ষণে তার উপরে চলে এসেছে। হাতে ভর দিয়ে অন্য হাতে লাল রঙা শিয়ার পাতলা অথচ স্লাইড করলো কয়েকবার। লিপস্টিক ছড়িয়ে গেছে আশেপাশে। ঘোর লাগা দৃষ্টি সরছে না শিয়ার মুখের উপর থেকে। সে চোখ বুজে পড়ে আছে। দুহাত খামচে ধরা বিছানার চাদর। অয়ন কপাল থেকে দৃষ্টি বুলিয়ে শিউরে উঠল। দীর্ঘ 6 বছর অপেক্ষার ফুল এটা তার। তার বউ, তার শিয়া, তার বউ। গিবরা চোখে শব্দ করে চুমু খেল শিয়ার কপালে। হাত বাড়িয়ে ধীরস্রোতে এক এক করে খুলে ফেলল গায়ের গহনা। শিয়ার বুকের দ্রুত ওঠানামা দৃষ্টি আটকাচ্ছে অয়ন। হাত বুলিয়ে দিল কোমরের নিচে। বিছানা থেকে সামান্য উঁচু করে দ্রুত হালে খুলে ফেলল। শিয়া দু হাত জড়িয়ে আছে অয়নের কাঁধ। এ যাত্রায় বুকের উপর থেকে সরে গেল শাড়ির আঁচলখানা। শাড়িটা স্থান হলো অদূরে মেঝেতে। দক্ষ এক হাত এক এক করে খুলল বুকের উপর। উন্মুক্ত হলো সবকিছু। সে লজ্জায় মরে যাচ্ছে। নারীসত্তা তীব্র কম্পন, মরিমরি অবস্থা। অয়ন তীব্র থেকে তীব্র ছড়ালো, কুঁকড়ে গেল মেয়েটা। সময় নিয়ে ছাড়ল সেটা। চোখ অবদ্ধ হাতে বিছানায় শিয়া দু হাতে খামচে ধরে আছে অয়নের পিঠ। কণ্ঠতে সে এবার অয়নের আর চুমু আর কামড়ে মিষ্টি যন্ত্রণা গুড়িয়ে দিল শিয়ার। এ শব্দ কানে আসতে দ্বিগুণ উন্মাদ হলো অয়ন। আদরে আদরে ক্ষতবিক্ষত করে মুখ তুলল শিয়ার দিকে। হাঁপাচ্ছে দুজনে।
অয়ন অস্ফুট যান ঠোঁট কামড়ে পড়া। সে কিছুতেই তাকাতে পারল না, দৃষ্টি মেলালো, মরণ হবে তার। অয়ন হাঁপাচ্ছে, শ্বাস নিতে পারছে না। হাত ছলে শিয়ার নরম গলা। হাঁচকে সে ডাকলো, তাকাও যান প্লিজ। সে কোনো মতে তাকালো না। অয়নের ব্যগ্র কণ্ঠ সেনাময়, মেয়াই। সে এক পলক তাকালো অয়নের নগ্ন শরীরে, অনুমতির অপেক্ষা। ফর্সা শরীর, বুকের উপর পেটের উপর বড় বড় দুটো দাগ, দুইবার অপারেশন। অয়নের উত্তেজনার জন্য ভয় হলো শিয়ের। লজ্জায় শরীর কোনো মতে বলল, তোমার অপারেশন? অয়ন বুঝলো বউ চিন্তার কারণ। নাক ঘষল কি, ওটা ব্যথা ব্যথা মনে হবে না, কিন্তু আজ তোমায় ছুঁতে না পারলে ক্ষতবিক্ষত হয়ে যাবো, মরে যাবো। শিয়ের বুকের ভেতর তোলপাল খিচে চোখ বন্ধ করলো। চোখের পলকে দুজনের শরীরে থাকা বাদবাকি দুজনে ঘন নিঃশ্বাস বাড়ি খাচ্ছে চারদলে। অয়ন শক্ত করে ধরল মেয়েটার, শব্দ করে চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে হাসকি বলল, জান, আই কান টেক ইট, রেডি ওকে। ঘড়ির কাঁটা সেই মুহূর্তে ঘুরে ঠেকল রাত 1টার দিকে। তীব্র যন্ত্রণা অয়নের পিঠে গেঁথে গেল 5 জোড়া নখ। শিয়ার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। গাল চিরে বেরিয়ে গেল আবেদনময় কিছু অংশ। সময়ের কাঁটা ঘুরছে, বাইরে নিস্তব্ধতা ছেয়ে গেছে। পরিবেশ অস্বাভাবিক শান্ত, এক ফোঁটা বাতাসের ছিটে পড়ে নেই। একদম সম্পূর্ণ উল্টো এই ঘর জুড়ে দীর্ঘ 6 বছরের ভালোবাসার পূর্ণতা। শত শত দূরত্ব বাধার পর দুটো উত্তপ্ত বৈধ বাঁধনে আটকা পড়া মানবের মিলিত হয়েছে যে ভালোবাসা শরীরে রূপ দিতে। ঘন নিঃশ্বাস, আদরের তীব্রতা, আবেশে ছেয়ে গেছে মিষ্টি যন্ত্রণা। গুঙ্গিয়ে ওঠা নারীকণ্ঠ কঠিন থেকে কঠিনভাবে উন্মোদ করছে পুরুষের দেহটিকে। এত বছর কাছে না পাওয়া সকল হিসাব চুকাতে চুকাতে ব্যস্ত হলো অয়ন। এ ব্যথার কথা ভুলে আসলো স্ত্রী নেশে। প্রেমিক পুরুষের দেওয়া কঠিন আদরে একটা সময় সয়ে গেল নারীর শরীর। সায় দিল সে সমানতালে। চার দেওয়ালে গায়ে বাড়ি খেয়েছে ক্রমাগত সুখের চিৎকার। অজানা সে আজান শোনা যাচ্ছে অদূরে। 4টা বেজে গেছে। বাথরুমে কোনো মতে নগ্ন শরীরে সুতির একটা শাড়ি কোনো মতে পেঁচিয়ে বিছানায় এনে নামালো সে। এসি বন্ধ দিল। শীতে কাঁপছে মেয়েটা। ওয়ান ট্রাউজার পরে নিজেও এসে বসলো বিছানায়। চাদর টেনে ঢেকে দিল শিয়াকে, জড়িয়ে নিল নিজের বুকে। কণ্ঠ নামিয়ে ধীর করলো, কষ্ট হচ্ছে জান? মাথা নাড়ল দুদিকে। সে হচ্ছে না বোঝালো। আর মোটেও ভরসা পেল না। মেয়েটা এক পা দাঁড়াতে পারছিল না। চোখে মুখে কেমন নীল দেখেছে। আই এম সরি জান, খুব বেশি, একদম উন্মাদের মতো। সে তাকালো অয়নের অসহায় মুখের দিকে। দুর্বল হাতটা ছোঁয়ালো স্বামীর চাপ দাঁড়িয়ে। ধীর করে বলল, আমি ঠিক আছি সত্যি। অয়ন শুকনো চুমু উঠল শিয়ার কপালে। সরল না অনেকক্ষণ। বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ভেজা চুলগুলো পেছনে দিতে দিয়ে, পেন কিলার আনি, একটু বসো। শিয়া হেডবোর্ডে হেলান দিয়ে রেখে উঠল অয়ন। ড্রয়ার খুলল, ওষুধে হাত রাখলো, প্রয়োজনীয় সব জিনিস এনে রাখা। ভোর কুচকে তাকিয়ে রইল। মনে পড়ল উপরে আসার সময় আকাশের কথা। সব রাখা আছে তোমার বেডসাইড টেবিলের উপর। অয়ন না খেয়াল করলো, এখন টের পেল। বিয়ের রাতে প্রয়োজনীয় সব জিনিসপত্র, ওষুধ এখানে রাখা আছে। সে অসুস্থ শরীর নিয়ে বের হতে পারেনি। ভাইটা তার সব গুছিয়ে রেখেছে। আচমকা শব্দ করে হেসে ফেলল অয়ন। সে নিভু নিভু চোখে তাকালো সেদিকে। অয়ন দু হাতে সেসব জিনিস তুলে ধরল সেদিকে দিকে। তোমার ভাই কিন্তু বেশ রেসপন্সিবল। বিয়ের জন্য ভয়ে সে বেশ লজ্জা পেল ওসব জিনিস দেখে। সে ঠোঁট টিপে হেসে দৃষ্টি সরল। অয়ন ওষুধ আর 1 গ্লাস পানি নিয়ে এসে বসে শিয়ার পাশে। হা করো। সে হা করতে চোখ পড়ল অয়নের হাতে। অস্ফুট হলো, দুটো ওষুধ কিসের? অয়ন নিজের হাতে দৃষ্টি রেখে বলে, খেয়ে নাও, আগে বলো। অয়ন দীর্ঘশ্বাস ফেলে তাকালো শিয়ার দিকে। একটা পেন কিলার, অন্যটা পিল। সে নিভু নিভু দৃষ্টি কেটে গেল। অবাক চোখে তাকিয়ে সোজা হয়ে বসতে গেল। মুচড়ে উঠল শরীর। খিচে বন্ধ করলো চোখ জোড়া। অয়ন 2 হাতে ধরে ফেলল। উঠছো কেন? দিচ্ছি হা করে। সে ওঠার চেষ্টা করলো, মাথা ঠেকলো হেডবোর্ডে। হাতের পিলটাকে ইশারা করলো, ওটা কেন? খেতে হবে না তুমি যে বললে। সে শেষ করতে পারল না কথাগুলো। লাজুক মুখে তাকালো। অয়ন স্পষ্ট বুঝতে পারল সে কি বলতে চাইল। ভেজা চুলগুলো গুছিয়ে পেছনে দিল। নরম করে বলল, বলেছিলাম জান, চাও না? চাই তো।
তাহলে ওটা দিচ্ছ কেন? অয়ন খানিকটা ঘেঁষে বসলো। সে এর দিকে ঝুঁকে বলল, আমি চাই, খুব করে চাই বাবা হতে, তোমার আমার সন্তান পৃথিবীতে আনতে। কিন্তু পুরো প্রসেসটায় তুমি কষ্ট করবে। তোমাকে একটু সময় দেওয়া উচিত কি না? বিয়ের প্রথম রাতে যদি বাচ্চা দিয়ে দেই, সংসার বুঝে ওঠার আগে তাকে সামলাতে হবে। তোমাকে যেতে হবে চট্টগ্রামে, তোমার শখের জবটা। জব ছাড়লে হয়তো বাড়িতে থাকতে পারবে, কিন্তু আমি সময় দিতে পারবো না। আবার ওখানে নিয়ে গেলে এ সময় তোমাকে সামলানোর জন্য কেউ থাকবে না। আই থিঙ্ক তোমাকে আর একটু সময়। সে নিজের দুর্বল হাত ছোঁয়ালো অয়নের হাতে, হাতের মুঠোয় নিল হাত। আমি মা হতে চাই অয়ন, যত জলদি সম্ভব। তোমার সন্তানের মা, আজকেই চাই। আমি পিলটা খাবো না। অয়ন অসহায় চোখে তাকালো সে দিকে। সে পুরুষ মানুষ, কিন্তু সাফারটা সম্পূর্ণ সিয়ে করবে। একটু সময় না নিলে কিভাবে চলবে? জান, দেবো তো বাচ্চা। তুমি না হয় আর কয়টা দিন নিজেকে প্রিপেয়ার করো। মা হতে তো একটা মেন্টাল প্রিপেয়ারের প্রয়োজন, তাই না? আমার বয়স অল্প, এ দোহাই তুমি দিতে পারো না। অয়ন 27 পেরেছে, মা হওয়ার মতো ম্যাচুরিটি আমার আছে, ক্যাপাবিলিটি আছে। তাছাড়া তুমি পাশে থাকলে সব সামলে নেব আমি। আজকের বাচ্চাটা আমার চাই। তোমার ইচ্ছেটা আমি আজকেই পূরণ করতে চাই। তাছাড়া তুমি তো বাবা হওয়ার জন্য তৈরি, তাহলে কেন এত দেরি? এত দিন অপেক্ষা আমি আর চাই না। বাচ্চাটা থাক, সম্ভব না। অয়ন হাসলো, হাত বাড়িয়ে শিয়াকে জড়িয়ে নিল নিজের সাথে। শুকনো চুমু আঁকলো কপালে। হাতের পিলটা দিয়ে ফেলে দিয়ে পেন কিলারটা মুখে দিতে দিতে হাসকি সে বলল, পিলটা না নিলে সম্ভব জান? চা খাবেন রাতুল ভাই? রাতুল সকালবেলা ঘুম থেকে উঠে এসেছে ছাদে ওয়ার্কআউট করতে। আকাশের সাথে নিয়ে যাওয়ার কথা থাকলেও তার ঘুম থেকে উঠতে দেরি হয়, আকাশ রেখে চলে গেছে। এরিন এসে দাঁড়িয়েছে পিছনে। মেয়েটার প্রশ্নে সৌজন্য বজায় রেখে না করল না রাতুল। সকাল সকাল খালি পেটে চা কফি খাওয়ার অভ্যাস নেই এরিন। এরিন বোধহয় একটু মনক্ষুণ্ণ হলো। সে নিজ হাতে চা বানিয়ে খাওয়াবে বলে জিজ্ঞাসা করতেছিল। তবে রাতুল মানা করার মন খারাপ হলো বেশ। রাতুল রেলিংয়ের উপর থেকে তোয়ালাটা নিয়ে গলায় পেঁচালো, হাঁটাহাঁটি করতে এসেছো, করো করো। এরিন কিছু বলার আগে রাতুল নেমে গেল ছাদ থেকে। এরিন পিছু পিছু নেমে এলো। রাতুল রাত্রিরে ছিল আকাশের ঘরে, অফিসে কিছু কাজ করেছিল রাত জেগে। এখন নিজের ঘরে আসতে এরিনকে পিছনে দেখে খানিক থমকালো। কিছু বলবে এরিন? না মানে তেমন কিছু না। ও। রাতুল নিজের ঘরে চলে যেতেই গাল ভোলার এরিন। লোকটা বোকা নাকি? যতবার তাদের বাড়িতে আসে ততবার সে পিছু পিছু করে, তাও টের পায় না বোকা মানুষ একটা। নতুন সকালের সূচনা হয়েছে ধরিনীর বুকে। আজ শিয়ার বৌভাত। চৌধুরী বাড়িতে আলিশান আয়োজন করা হয়েছে। শিয়ার পরিবার থেকে কম লোকজন আসলেও চৌধুরীদের আত্মীয় স্বজন কলিগদের সমারোহে বোঝাই যাচ্ছে। ভোর ভোর উঠে বাকি সব আয়োজন সম্পন্ন করতে মহাব্যস্ত সকলে। আকাশ জগিং থেকে এসেছে বাবা চাচার সাথে, এইসব নিয়ে কথাবার্তা। রোদের ঝলমলে আলোয় আজকের দিনটা একদম ঝকঝকে। যথাসম্ভব প্রচণ্ড গরম পড়বে সারাটা দিন। সকাল সকাল রোদের যা তীব্রতা! ঘড়ির কাঁটা সকাল 7:30। শিয়া তখন ঘুম থেকে ভাঙল। ততক্ষণে অয়ন উঠে পড়েছে, ফ্রেশ হয়ে জামাকাপড় পরছে একটু নিচে যাওয়ার জন্য। ব্যথায় জর্জরিত শরীরটা নিয়ে উঠে বসল শিয়া, এলোমেলোভাবে একটা সুতির শাড়ি জড়ানো গায়ে। শাড়িটা রাত্রে অয়ন পরিয়ে দিয়েছিল কাঁচা হাতে। আঁচল টেনে টেনে ঠিক করে উঠে বসতে অয়ন এগিয়ে এলো, আলতো চুমু আঁকল স্ত্রীর ললাটে। গুড মর্নিং মিসেস অয়ন এহনাস। হাসল শিয়া, দু হাতে অয়নের গলা জড়িয়ে মিষ্টি চুমু আঁকল অয়নের গালে। গুড মর্নিং হাজবেন্ড। অয়ন শটানে শুয়ে পড়ল শিয়ার কোলে। শিয়া চুলে হাত গলিয়ে দিল। অয়ন চোখ বুজে নরম গলে বলল, ঘুম হয়েছে জান? এত জলদি উঠলে কেন? আমার তো বেলা অবধি ঘুমানোর অভ্যাস নেই। পেন আছে হালকা? ব্রেকফাস্ট করে আরেকটা পেন কিলার নিয়ে নিও কিন্তু। সে অয়নের চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমরা এখন নিচে যাব এক্ষুনি। সমস্যা নেই কেন? আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠা নিয়ে কোনো প্রেশার নেই। সবে 7টা 7:30। ধীরে সুস্থে বের হওয়া যাবে। তাছাড়া শিয়ার দিকে তাকিয়ে চোখ টিপল অয়ন, ভিজেল গলে বলল, তোমার আমার জন্য আরও একটু তো ছাড়ে আছে। লাজুক হাসল শিয়া। এ অয়নকে ঠেলে সরিয়ে উঠতে চাইছে। অয়ন বাদ ছাড়ল, দুদিকে মাথা নেড়ে পড়ে রইল কোলের উপর। একটু পর যান, আর একটু থাকি। সে মৃদু হেসে মাথা নাড়ল। অয়ন শুয়ে আছে তার কোলে,
মাথা রেখে। এরকম একটা সকালে স্বপ্ন সে আজীবন দেখেছে, আজ সেটা বাস্তবে রূপ নিল। কতই বাধাই না আসলো তাদের জীবনে, সব কিছু পর হলো দুজনে। অয়ন, আমার তোমার জীবনে আর কোনো অশুভ কিছু ঘটবে না তো? খোদা, এত কিছুর পর যখন আলাদা করলেন না আমাদের, ভরসা রাখো তার উপর। প্রিয়া, আকাশকে নিয়ে আমার অনেক ভয় হয়। আকাশ সবটা সামলে নেবে। ভয় পাচ্ছ কেন? তাছাড়া আমাদের জীবনে যে ঝড় এসেছে, আমাদের ভাই বোনের জীবনে সেরকম কখনো না আসুক। খোদা রহম করুক সবসময় ওদের। আনিসুল সাহেব বিয়ের বাড়িতে যাওয়ার জন্য উপহার সাজাতে ব্যস্ত। ওদিকে থেকে যাবে হাতে গোনা কয়েকজন মাত্র, তারা তিনজন। ওদিকে রিমির বাবা মা, রিমি আর তাছাড়া আর দুজন কলিগ। আত্মীয় স্বজন বলতে আপাতত তাদের একজন। প্রিয়া সকাল থেকে ছটপট করছে আকাশের সাথে সামনাসামনি কথা বলার জন্য। মনটা অস্থির হয়ে যাচ্ছে। সে অন্যজনের মুখের কথাগুলো নিজের ভালোবাসার উপর আঙুল তুলবে তা হয় না। শিয়া অয়নকে দেখেছে, ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জের ধরে বছরের পর বছর বিচ্ছেদ, কতগুলো বছর নষ্ট হয়ে গেল জীবন থেকে। একটাই জীবন, ভুল বোঝাবুঝিগুলো জিরিয়ে রেখে সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে ফেলার মতো বোকামি করা মানেই হয় না। তবু একবার নিজ মুখে সবটা শুনতে চায় আকাশের থেকে। বাবা মা চলে যাবেন আজ 6 দিন পর। সামনের মাস থেকে তার ইউনিভার্সিটির ক্লাস শুরু হবে। আবার ফিরতে হবে কটেজে। বাবা মা চলে আসবে মনে করলে মন খারাপ হয়ে আসে প্রিয়ার। এবার গেলে নিশ্চিতভাবে সামনের 2 বছরে ফিরতে পারবে না। বিছানায় গা এলিয়ে দিল প্রিয়া। ঘুম ভাঙার পর এখনও বিছানা ছাড়া হয়নি, এখনও গড়াগড়ি খাচ্ছে। আপু ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েদের জীবনে বোধহয় এরকম ছেড়ে যাওয়ার নিয়তি। আজ বা কাল বাবার বাড়িঘর ছেড়ে যেতেই হয়। রিমিদের চলে আসার কথা এতক্ষণে আসেনি বোধহয়। অবশ্যই এত সকালে তো রওনা দেওয়া হচ্ছে না। রিয়ান নিজের সুটকেস গুছিয়ে ফেলছে দেখে ভুরু কুঁচকে তাকিয়ে রইল সৌমিক। কাল শিয়ের বিয়ে থেকে আসার পর থেকে কথাবার্তা তেমন একটা বলছে না রিয়ান। রাতে আলাদা রুমে শুয়েছে। এখন সৌমির কোনো কথায় জবাব দিচ্ছে না। গায়ে নাইট ড্রেসের সামনে ফিতে আলগা করে কোমরে হাত গুজে রিয়ানের সামনে এসে দাঁড়ালো সৌমি। রিয়ান বিরক্ত মুখে তাকালো তার নজরে। আমাকে ইগনোর করছো? তাও তুমি? রিয়ান জবাব না দিয়ে সুটকেস টেনে দরজার সামনে রাখলো। চেয়ারের উপর রাখা শার্টটা গায়ে জড়াতে যেতে বলল, আমরা ঢাকা ব্যাক করছি, আজকে তৈরি হয় না? কি আশ্চর্য! এসেছি কয়েকটা দিন হলিডে স্পেন্ড করতে, একদিনে ফিরে যাবে মানে? কি ফিরতে হবে বোকার মতো এখানে পড়ে থাকি? কাজ কি? ওখানে গিয়েই বা কাজ কি? কাজ আছে। সারাদিন পুরুষ মানুষ বিছানায় তোলার চিন্তা ভাবনা নিয়ে জীবন চলবে না। অবশ্য তোমার চললেও আমার চলবে না। আমার বাপের ক্ষমতায় আমি চলি না। আমার বাপের নেই কিছু, নিজেকে দেখতে হয় নিজের সব কিছু। সুতরাং শুধু শুধু 24 ঘন্টা বেডে পড়ে থাকলে চলবে না। সে সৌমিক খিলখিল করে হেসে ওঠে। নাইট ড্রেসের একপাশের কাঁধের উপর থেকে নামিয়ে দিল কিছু অংশ। দুহাতে রিয়ানের বাহুতে ধাক্কা দিয়ে ঠেকালো টিভির ক্যাবিনেটের সাথে। খোলা শার্টের অংশ সরিয়ে দিল দুদিকে। নরম চুমু খেলো বুকের উপর। আঙুল ছোঁয়ালো পুরুষের চিবুকে। চলবে না? আর একটু ডোজ বাড়ালে সব ভুলে যাবেন মিস্টার। দুহাত সরিয়ে দিল রিয়ান সৌমিকে। মেজাজ খারাপ হয় আজকের মেয়েটার সামনে আসলে। এতদিন বুদ্ধিমতী ভাবলো, এখন টের পেয়েছে মেয়েটার মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নেই। না হলে কোনো নারী অন্য কাউকে ভালোবেসে অবলীলায় অন্য পুরুষের সাথে রাত কাটাতে পারে? সে যতই তার কালচার হোক। পুরুষ মানুষের হিসাব করলে সেটা নর্মাল লাগলেও কোনো নারীর সাথে সেটা মোটেও যায় না। অবশ্য পুরুষ মানুষের সাথে হিসাব বিষয়টি যাবে না। সৌমিকে বেশ অপমানিত বোধ করলো এ যাত্রায়, তবে কিছু বলল না। রিয়ান শার্টের বোতাম লাগাতে লাগাতে সেও এগিয়ে এলো। তার সব কিছু গোছানো রয়েছে। আসার পর থেকে কোথাও বেরো হয়নি বিধায় জামাকাপড় খুব একটা বের করেনি। ঘণ্টাখানেক সময় নিয়ে দুজনে এসে বসলো গাড়িতে। সৌমি বাঁকা হাসে, সানগ্লাস লাগালো চোখে। এত জীবনমুখী বাণী শুনিয়ে কি হলো বলো তো? সেই তো অন্যের গাড়িতেই চলাচল করতে হলো। এতদিন সামান্য একটা গাড়ি কেনার যোগ্যতাটুকু হলো না কেন বলো তো? রিয়ান কটমট করে তাকালো সমীর দিকে। সমী হাসলো। গাড়ি চলতে শুরু করলো। দুজনে কথা বলছে না। সমীর গাড়ির স্পিড বাড়ালো। রিয়ান তবুও ভাবলেস, রিয়ান একটা কথা ভাবছিলাম। রিয়ান জবাব দিল না। তার জবাবের অপেক্ষায় নেই সমী অবশ্য। কণ্ঠ বেশ নরম করে বলল, আই থিঙ্ক আকাশের চিন্তা আমার মাথা থেকে ছেড়ে দেওয়া উচিত।
এবার বেশ আগ্রহ নিয়ে তাকালো রিয়ান সৌমির দিকে। সৌমির দৃষ্টি রাস্তায়। হঠাৎ সৌমির মুখে এক চিলতে বাঁকা হাসি দেখা গেল। হেয়ালি সুরে বলল, "তা- তাহলে প্রিয়া আর আকাশ আলাদা হবে না?" রিয়ান বাঁকা হাসলো, ব্যঙ্গ করে বলল, "আকাশ যে তোমার মতো বেডে নেবে না তা নিশ্চিত কবে হলে?" সৌমি আশ্চর্যজনকভাবে রাগ হলো রিয়ানের কথাতে, শান্ত হলো আর বরং আরও। গাড়ির স্পিড নেমে এলো স্বাভাবিকভাবে। নিজেকে আজ অবধি কখনো ৮-১০টা নারীর জায়গা কল্পনা করে দেখা হয়নি। স্বামী, সন্তান, হাবিজাবি এসব টিপিক্যালি মেয়েদের চিন্তাভাবনা মনে করতাম, কিন্তু হঠাৎ মনে হলো টিপিক্যাল এই জীবনটাই আদতে জীবন, খারাপ নয়। অনুভূতিগুলো রিয়ান এহেন হেয়ালিপনা কথা ধরতে পারল না, আর না তো বাড়ানোর রুচি হলো। আজকাল বড্ড অপরাধী লাগে নিজেকে। একজনকে ভালোবেসে অন্য নারী স্পর্শ করছে প্রতিনিয়ত। তার প্রিয়া জানলে নিশ্চয় রাগ করবে তার উপর। রিসেপশনের জন্য শিয়াকে তৈরি করে নিয়ে এসে বসানো হয়েছে প্যান্ডেলে। ইনভাইট গেস্টরা একে একে চলে আসছে প্রায় সকলে। দুপুর গড়িয়ে যেছে, শিয়া বেশ উষ্কখুশ। বাবা মা এখনও এসে পৌঁছায়নি। তাদের দেখার জন্য মনটা ছটফট করছে। অয়ন, আকাশ সকলে গেটের কাছে। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। পাশেই অয়নের বসার আসন করা হয়েছে। সেখানে অবশ্য এই মুহূর্তে আশি বসে চকলেট খেয়েছে। বাড়ির সকলে ছোটাছুটি করছে ব্যস্ততায়। কিছুক্ষণের মধ্যে গেটের সামনে চোখ পড়ল কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে। চোখ চকচক করে উঠল শিয়ার চোখ জোড়া। আরশি দেখছে। বৌমনি, দেখো তোমার বাবা মা। সে হাসলো আরশির কথায়। তাদের সাদরে ভিতরে নিয়ে এলেন আকাশের বাবা। প্রিয়ের সাথে চোখাচোখি হলো গেটের সামনে আকাশের। আকাশ নির্বিকার, কোনো রকম উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল না। সবাই একে একে গেল শিয়ার কাছে। রিমি আর প্রিয়া একসাথে। আর আরশি, এরিন, আয়াতও এসে যোগ দিয়েছে। আর আবাস ছোট মানুষ নেই, সে মহাব্যস্ত, কাজকর্মে সাহায্য করছে বাপ ভাইদের সাথে। প্রিয়ার চোখ আকাশকে খুঁজতে ব্যস্ত। ফর্মাল গেটআপে কি সুন্দর না লাগছে লোকটাকে। ভাবতে ভাবতে দেখা গেল আকাশকে, হাতে একটা ট্যাব, কানে ব্লুটুথ স্পিকার গোজা, হাত নেড়ে নেড়ে কথা বলছে। পিছন পিছন একটা ট্যাব হাতে রাকিব ছুটছে তার পিছু পিছু। সম্ভবত আজকের দিনে অফিসের কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে এসেছে। সবাই গল্পগুজব করছে। এই ফাঁকে চুপি চুপি উঠে গেল পিছন দিয়ে প্রিয়া। আকাশ আর রাকিব গার্ডেনের পাশটায় একটু ফাঁকা জায়গায় দাঁড়ানো। আকাশ পিছনে এসে প্রিয়া দাঁড়াতে মৃদু হাসলো রাকিব। আকাশকে ইশারা করলো পিছনে দেখতে। আকাশ তাকালো বড্ড বিরক্তির সাথে। প্রিয়াকে দেখলো। মুখের ভঙ্গি খানিকটা ব্যস্ত হলো, আবার ব্যস্ত হলো কথায়। প্রিয়া হতভম্ব। আকাশ তাকে যেন দেখেও দেখলো না। এমনি তাকে আরেক দফা অবাক করে দিয়ে পিছন না ফিরে প্রস্থান করলো। রাকিব নিজেও চমকাচ্ছে। হা করে একবার আকাশকে, আরেকবার প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া হা করে তাকিয়েছে, চোখে মুখে রাজ্যের বিস্ময়। রাকিব নিজ থেকে এগিয়ে এলো। কিছু হয়েছে প্রিয়া? মাথা নাড়ল প্রিয়া। কি হবে তাদের? কাল তো ভালো মানুষ বিদায় নিয়ে আসলো। মন খারাপ তো তার ছিল। আকাশকে দেখে সেরকম কিছু মনে হলো না কাল। অথচ আজ আসার পর থেকে ফিরেও তাকাচ্ছে না। রাকিব বুঝলো প্রিয়ার মন খারাপটা। নরম করে বলল, আমাদের লন্ডনের অফিসে কিছু ঝামেলা চলছে। আকাশ খুব ডিস্টার্ব, হয়তো এ কারণে কথা বলবে না, রেগে আছে। প্রিয়ার সেটা মনে হলো না। অন্যের রাগ আকাশ কখনো তার উপর দেখাবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। তবে রাকিবের কথায় মৃদু হেসে মাথা নাড়ল। রাকিব চলে যেতে দেখতে পেল রিমিকে। রিমি প্রিয়াকে এদিকে আসতে দেখছিল। অতিথি বাড়িতে তো আদতে প্রিয়া। সে খুব অকওয়ার্ড ফিল করছিল ওদিকটায় প্রিয়াকে ছাড়া। প্রিয়াকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। কিরে, এখানে কি করছে? শিয়া আপু খুঁজছে তোকে। প্রিয়ার ধ্যান ভাঙলো রিমির ধাক্কায়। উনি আমার সাথে কথা বলছেন না রিমি? আকাশ ভাইয়া? কথা বলছেন না কেন? আমার সাথে তো খানিক কথা বলে হেসে হেসে তো কথা বললো। আমার সাথে আসার পর থেকে একটাও কথা হয়নি। হয়তো সময় হয়ে ওঠেনি। মন খারাপ করিস না তো অযথা। প্রিয়ারা সকলে চৌধুরী বাড়ির ভিতরে রয়েছে। রিমি এক প্রকার হা হয়ে বসেছে। এত বড় বাড়ি এ জীবনে দেখেনি। একই ঘটনা অবশ্য প্রিয়ার সাথে প্রযোজ্য, তবে সেসবে মন নেই তার। আচ্ছা, ওই অপু নামের মেয়েটা তো দেখতে পাচ্ছে না? রিমি উচ্ছ্বাস আঁকড়ে ধরল প্রিয়ার হাতে। দোস্ত, এটা তো শ্বশুরবাড়ি হবে ভাবা যায়, বাড়ি তো নেই, রাজপ্রাসাদ। প্রিয়া এসব কিছু ভাবতে পারছে না। ব্যস্ত চাতক পাখির মতো আকাশকে খুঁজে যাচ্ছে। প্রিয়া রিমিকে নিয়ে আরশি, আয়াত ছুটল পুরো বাড়ি ঘুরে দেখাতে। দোতলায় বিশাল করিডর, নিচে তাকালে মনে হবে কোনো রাজপ্রাসাদের বৈঠকখানা। রিমি এসব থাকতে না পেরে বলল, তোমরা কি আগে জমিদার টমিদার ছিলে? হেসে ফেললে আরশি, মাথা নাড়ল দুদিকে। না হতো। এরিন হাত নাড়ালো প্রিয়ার
আর টেনে নিয়ে গেল একটা রুমের দিকে। এসো, তোমাকে ছোট দাদা ভাইয়ের রুম দেখে। যদি কাউকে হুটহাট অ্যালাউ করে না, তবে তোমাকে নিয়ে যাচ্ছি, কিছু বলবে না। প্রিয়া মানা করলো না। সবাই বিয়ে আকাশের রুমে ঢুকলো। তবে ঢুকতেই থমকে গেল। অপু বিছানাপত্র গোছাচ্ছে। মেয়েটাকে এই ঘরে দেখে ধক করে উঠলো প্রিয়ার বুক। আশিরা ভুরু কুচকাল। এরিন এগিয়ে এলো সবার সামনে। তুমি এখানে কি করছো আপু? অপু একগাল হেসে নিজের কাজে মন দিল। বালিশগুলো গুজিয়ে রাখতে রাখতে বলল, রুমটা এলোমেলো হয়েছিল, গোছাচ্ছিলাম। আর সে বিরক্ত হলো খানিকটা। তার মামাতো বোন হলো আকাশের পিছু পিছু ঘোরাটা বেশ খেয়াল করে। ছোটদার ভাই এই ঘরে কাউকে অ্যালাউ করে না। অপু রেগে যায়। অপু আশিদের সবার চোখের দিকে চোখ বুঝলো, সোজা হয়ে বলল, তোমরাও তো ঢুকছো না বলে? আমরা তো সাহস পেলাম প্রিয়া আপু আছে বলে। প্রিয়ার নামটা মুখে শুনে মুখ তুলল অপু। প্রিয়া রিমিকে দেখলো দাঁড়ানো ওদের সাথে। সৌজন্য হাসিসল। কখন এসেছো তোমরা? ঘন্টা দুই। ও, চলো বাইরে গিয়ে কথা বলি। আকাশ আসলে পছন্দ করে না এ ঘরে কাউকে। বলা ভালো, সত্যি সত্যি প্রিয়া সবার আগে বের হয়ে গেল। মেয়েটা আচমকে অসহ্য লাগলো। কথাবার্তা কেমন তীব্র, অধিকারবোধ নিয়ে কথা। আশি এডিনরা পিছু পিছু এলো। বড়দের কথাবার্তায় ছোটদের থাকায় একদম নিষেধ চৌধুরী বাড়ি। সুতরাং আকাশের সাথে অপুর বিয়ে এ জাতীয় কোনো কথাই জানা নেই আশিদের। রিমি পিয়ের হাত ধরে আছে। করিডোরে এসে দাঁড়াতে গলা নামে বলল, মেয়েটা অসহ্যকর। কালকে তোদের বাড়ি গিয়ে আকাশের ভাই পিছু পিছু ঘুর করছে, অসহ্য। রিয়ানের কথাগুলো কানে এসে বাজতে লাগলো পিয়ার। না চাইতো ঘুরছে কথাগুলো। অপু আরশিরা বেরিয়ে এলো খানিক বাদে। নিমি পিয়ারা বসে আছে আরশির ঘরে। আয়াত সার নিচে। আরশি আরিন গেছে খাবার আনতে। এত এত ভিড়ভাট্টার মধ্যে শান্তিতে খেতে পায়নি। তাছাড়া নিজেদের মধ্যে গল্প গুজব করতে করতে খাবে। বিকেল গড়িয়েছে। গতকাল রিয়ানের বলা সব কথা শুনে মেরে গেছে রিমি। রাগে গা রিরি করছে তার। পিয়া এরপর আরও দু একবার আকাশের সামনে পড়েছে। আকাশ সত্যি কথা বাড়েনি তার সাথে। রিমি একবার তো ডেকেই বসেছিল শুধুমাত্র ছোট্ট করে, পরে কথা বলি, জানিয়ে ছুটছে। প্রিয়া ছলছল চোখে বসা। দুনিয়ার সব যুক্তিবাদ। আকাশ কেন এমন করছে তার অস্থির লাগছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো অপু। ঘেমে নেমে একাকার যেন। এসি বাড়িয়ে দিল। বসে বসলো প্রিয়াদের সাথে। বাকিরা স্ন্যাক্স আনতে গেল। ও তাই তো, তোমার পড়াশোনা শেষ আপু? মাস্টার্স ভর্তি। রিমি সরু চোখে তাকিয়ে এলো মুখের উপর। মেয়েটাকে কতগুলো কথা শুনিয়ে দিতে পারলো? তা তো করা যাচ্ছে না। অপু একের পর এক গল্প করেই যাচ্ছে। বেশিরভাগ এবারই মানুষজন তাদের সাথে সাথে হাজার কথা। প্রিয় বিরক্ত। মেয়েটাকে যেখানেই দেখতে ইচ্ছা হচ্ছে না সেখানে এত বকবক সহ্য হয় না। আকাশের সাথে কথা না বলে অবধি সব অসহ্য লাগবে। এদিকে আশিরাও আসছে না। ওরা আসলে তাও ক্রেজি লাগলো। অপু ক্রমাগত রং চং মাখিয়ে গল্প শুনতে ব্যস্ত। আচমকা প্রিয়া বলে উঠল, আপনার সাথে আকাশের বিয়ে ঠিক হয়ে আছে না আপু? হুট করে এই কথায় চুপ হয়ে গেল অপু। তবে খুশি হলো বেশ। তার মানে সবাই জানে এই কথা। একগাল হেসে বলে, হ্যাঁ, অনেক বছর। অপুর বাবা অনেক বছরের ইচ্ছে ছিল চৌধুরী পরিবার থেকে কখনো সম্মতি পায়নি। তবে সেদিন আমিনা চৌধুরীর মুখে বিষয়টা শুনে অপু এই উত্তর দিল প্রিয়াকে। অপুর সহজ স্বরে স্বীকারোক্তিতে থমকালো প্রিয়া। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, বিয়েটা কবে? অপু ঠোঁট উল্টালো। মুখটা খুশিতে চকচক করছে। ছোট বউ বলল, যেদিন। জলদি কাবিন শাড়ি ফেলতে। অয়ন ভাইয়ের বিয়ের সময় করার কথা ছিল, বাবা জানে এখন। বুকের বাঁ পাশটা জ্বালা করছে প্রিয়া। রিমি কটমট চোখে তাকিয়ে রইল অপুর দিকে। নিহাত প্রিয়ার চোখের ইশারায় চুপ করে গেছে। না হলে? প্রিয়া লম্বা লম্বা শ্বাস নিয়ে বলে, আকাশ কে চায়? অপু যেন অবাক হলো প্রিয়ার এই কথাবার্তা। চায় মানে? চায় বলে তো নিশ্চিত হচ্ছে। তাছাড়া আকাশ যে জেদি প্রকৃতির। কেমন একটা তাচ্ছিল্য হাসি হাসলো অপু। তোমার মনে হয় আকাশ ভাইয়ের মতো মানুষকে জোর করা যায়? রাজি না হলে সম্ভব ছিল? আকাশ। প্রিয়া বারবার আকাশকে নাম ধরে ডাকায় বিরক্তি হলো অপু। হাসি হেসে মুখে বিরক্তির ছায়া পড়ল। প্রিয়ার কথা শেষ হওয়ার আগে কঠিন গলায় বলে উঠল, আকাশ ভাইয়া তোমার থেকেও কমপক্ষে 10 বছর বড়। প্রিয়া, নাম ধরে ডাকছো কেন? প্রিয়ার কানে সেসব কথা বোধগম্য হলো কিনা বোঝা গেল না। মনে পড়ল তখন সবার সামনে আকাশ ওকে এড়িয়ে চলার দৃশ্য। হু হু করে উঠল বুক। অস্ফুট স্বরে আওড়ালো, ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। আকাশপ্রিয়া পর্ব 14। পুরো গল্পটা প্লেলিস্টে।